আজ 7 দিন ধরে নীলা আমার সাথে এমন করছে। ফোন দিলে ব্যস্ত, আর ফোনে পেলে এটা ওটার কথা বলে এড়িয়ে চলে। তার এই এড়িয়ে চলার নতুন নাম, আরো 1 মাস আগে থেকেই, কিন্তু এখন একটু বেশি। তার এই অবহেলা সহ্য করতে না পেরে চিন্তায় অসুস্থ হয়ে গেছি। আর সে আমার খোঁজও নেয় না। আজ 1 দিন হলো সুস্থ হয়েছি, তাই নীলাকে একটু ফোন দিলাম। হ্যালো নীলা, কেমন আছো? নীলা বলল ভালো। আমি বললাম জানো নীলা, আমি না ভালো নেই। নীলা বলল কেন, কি হয়েছে? আমি বললাম জানো, আমি না 1 সপ্তাহ ধরে অনেক অসুস্থ, আর তুমি একটি বারের জন্য খোঁজ নিলে না। আজ প্রায় সুস্থ, তাই আমি নিজেই তোমাকে ফোন দিলাম। নীলা বলল আমি অনেক ব্যস্ত, তাই খোঁজ নিতে পারিনি। আমি বললাম খোঁজ আগে তো অনেক ব্যস্ত ছিলে, তখন কেমনে নিয়েছো? নীলা বলল হয়েছে তোমার বকবক, আমি ঘুমাবো। আমি বললাম আগে তো অনেক রাত পর্যন্ত কথা বলতে, এখন কেন পারছো না? নীলা বলল আগে বলতাম, এখন বলতে পারবো না, ঘুম পাচ্ছে। আমি বললাম ও আচ্ছা, তাই কি করো? নীলা বলল আজাইর একজনের সাথে কথা বলি, এখন তোমার ফালতু বকবক শেষ হলে এখন রাখতে পারি। নীলার কথাটা শুনে আমার চোখে জল এসে গেল। সে পারলো এমন ভাবে কথা বলতে। আমি বললাম এগুলো ফালতু বকবক, তাই না? নীলা বলল তাই নয় তো কি, ঘুমের মুড খারাপ করে দিল, তাই বলেই ফোনটা কেটে দিল। তারপর আমি 2-1 বার কল দিতে পরে ফোন বন্ধ পেলাম। এটা আমার নীলা না, এটা আমার নীলা হতেই পারে না। যে নীলা আমার অসুস্থতার খবর শুনলে কান্না করে দিত, যে নীলা আমার সাথে কথা না বললে তার পেটের ভাত হজম হতো না, আর সেই নীলা বলে আমি ফালতু কথা বলছি। হায় রে ভালোবাসা! আসলে ভালোবাসাটা না একটা পুরস্কার। প্রথমে তোমার জীবনে এমন কিছু উপহার দিবে যা তুমি ভাবতেও পারবে না কতটা ভালো লাগা কাজ করবে। আবার আস্তে আস্তে এমন এক মুহূর্ত উপহার দিবে যা তুমি তোমার জীবনে কখনো কাটাওনি, সেটা হচ্ছে অবহেলা। এগুলো ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে গেছি তা বলতে পারবো না। ঘুমাতে ঘুমাতে পরিচয়টা দিয়ে দিই, আমি শুভ, মা বাবার 2 মাত্র সন্তান। আমার একটা বড় বোন আছে, এইবার অনার্স প্রথম বর্ষে পড়ে। বাবার একটা ব্যবসা আছে, বা গৃহিণী। আমি ইন্টার প্রথম বর্ষে পড়ি। আর যার সাথে কথা বললাম সে হলো আমার গার্লফ্রেন্ড। সকালবেলায় মা বলল বাবা শুভ, ওঠ, কলেজে যাবি না? অসুস্থর কারণে অনেকদিন কলেজে যাসনি। আমি বললাম যাও তো মা, আর একটু ঘুমাই। মা বলল আর একটু ঘুমালে আর কলেজে যেতে হবে না, এখন 8টা বাজে। কি 8টা বাজে? ধাত ছালার ঘুম। আম্মুর মুখে 8টা কথাটা শুনে তাড়াতাড়ি উঠে ওয়াশরুমে চলে আসলাম। এইদিকে আম্মু নিচে গিয়ে আমার জন্য নাস্তা রেডি করে রাখলো। আমি ফ্রেশ হয়ে কলেজের জন্য রেডি হয়ে নিচে আসতেই আফরিন আপু বলল দেখো মা, তোমার নবাব আইছে, দাও খাবার দাও। আমি বললাম ধন্যবাদ আপু। এই বলে স্যান্ডউইচটা মুখে নিয়ে চলে আসতে লাগলাম। মা বলল কিরে, পুরো নাস্তা শেষ করে যা। আমি বললাম না আম্মু, আরগুলো তোমার রাক্ষস মেয়েকে খাওয়াও। আফরিন আপু বলল কি, দাঁড়া হারামি, আমি রাক্ষস? আমি হাঁটতে হাঁটতে বললাম তা নয় তো কি, ঘরের সব চানাচুর তুই খেয়ে নিস, আমি একটাও খেতে পারি না। আপু বলল আর তুই যে মিষ্টি খেয়ে ফেলিস। আমি বললাম আরে মিষ্টি খাওয়া তোদের শরীরের জন্য ভালো না, আর আমি পোলাম, আর ভাই হিসাবে কি এটা হতে দিতে পারি? তাই আমি খাই সব, আর আমার মিষ্টি খেলে কিছু হবে না। আপু বলল আহারে, আমার ভাইটা আমাদের জন্য কত চিন্তা করে, হারামজাদা, দাঁড়া। এটা বলতে আমি দরজা থেকে দৌড়ে রাস্তায় এসে একটা রিক্সা নিয়ে হাসি মুখে নীলাদের বাসার সামনে গেলাম। তারপর নীলাকে কল দিলাম, হ্যালো নীলা, কোথায় তুমি? আমি তোমাদের বাসার নিচে অপেক্ষা করছি, তাড়াতাড়ি আসো। নীলা বলল আমি তো চলে এসেছি। আমি বললাম ও, এটা বলেই ফোন রেখে দিলাম। নীলার কথায় আমার অনেক খারাপ লাগলো, চোখ দিয়ে 2 ফোঁটা পানি ঝরতে লাগলো। যখন থেকে আমাদের রিলেশন শুরু হয়েছে তখন থেকে সে আমার সাথে কলেজে যেত, আর আজ সে নিজেই চলে গেল। তারপর রিক্সায় উঠে কলেজের দিকে যেতে লাগলাম। আজ অনেকদিন পর তার সাথে যেতে চাইছিলাম, কিন্তু সে নাকি চলে গেছে। ভাবতে লাগলাম সেই ক্লাস 10 থেকে আমাদের রিলেশন, তবে এইরকম করে কথা নীলা আমার সাথে কোনোদিনও বলেনি। তারপরে কিছুক্ষণের মধ্যে আমি কলেজে এসে গেলাম। এসে দেখতে পেলাম নীলা একটা ছেলের সাথে কথা বলছে। এটা দেখে বুকের মাঝে ছ্যাদ করে উঠলো। আসলে মেয়েটাকে অনেক ভালোবাসি তো, তাই অন্য ছেলেদের সাথে সহ্য হয় না। আমি তাড়াতাড়ি হেঁটে নীলার সামনে গিয়ে বললাম এই নীলা, একটু এদিকে আসো তো। তারপর নীলা আমার কথা মতো আমার কাছে আসলো। আমি বললাম ছেলেটা কে নীলা? নীলা বলল ও আমার বন্ধু। আমি বললাম তোমাকে না মানা করছি কোনো ছেলের সাথে মিশতে? নীলা বলল আমার এত খারাপ দিন আসেনি যে তোমার কথা শুনে চলতে হবে, আর তোমার জন্য কি শান্তি মতো আমি বন্ধুদের সাথে কথা বলতে পারবো না? আমি বললাম আমি তো বন্ধুদের সাথে কথা বলতে মানা করছি না, আমি ছেলে বন্ধুদের থেকে দূরে থাকতে বলছি, তাদের সাথে কথা বলতে মানা করছি। আমি তোমার বিএফ হই, এটা আমি সহ্য করতে পারবো না। নীলা বলল তো সহ্য করতে না পারলে নাই, তুমি আমার বিএফ আর অন্য কিছু তো না, আর বিএফ বিএফ এর মতো থাকো, বুঝলে? আমি বললাম তুমি তো আমাকে কোনো মেয়ের সাথে কথা বলতে মানা করলে আমি কথা বলি না, তাহলে তুমি কেন বলো? নীলা বলল তুমি হচ্ছ ছেলে, তোমার কথা বলা যায় না।
আমি বললাম, ও তাই, আমার কথা বলা যায় না আর তুমি বললে ঠিক। নীলা বলল, আর যাও তো ক্লাসে যাও, এখানে বক বক করিও না। এই বলে নীলা যখনই চলে যেতে চাইলো আমি তার হাত ধরে ফেললাম। আমার হাত ধরাতে নীলা পিছন ফিরে আমাকে ঠাস করে একটা থাপ্পড় দিয়ে বলল, এই তোর সাহস কি করে হয় আমার হাত ধরার? আমি গালে হাত দিয়ে ছলছল চোখে নীলার দিকে তাকিয়ে থাকলাম। আমি বললাম, আমি তোমার বয়ফ্রেন্ড, তাই হাত ধরতে পারি না? নাকি আমি পুরনো হয়ে গেছি আর ভালো লাগে না? নীলা বলল, পুরনো হয়ে গেছিস তুই। এইবার ঠিক আছে, আমি না তোর এইরকম আচরণে বিরক্ত হয়ে গেছি, বুঝলি? আমি জাস্ট মুক্তি চাই। এই বলে নীলা চলে গেল। আমি সেখানেই দাঁড়িয়ে আছি আর দু চোখ দিয়ে পানির বন্যা বয়ে যাচ্ছে। আমি নাকি তার বিরক্তির কারণ। তখনই, কিরে শুভ, তোর কি হয়েছে? এখানে দাঁড়িয়ে কান্না করছিস কেন? আমি বললাম, দোস্ত, আমি নাকি তার বিরক্তির কারণ। সে নাকি আমার কাছ থেকে মুক্তি চাই। কি করব বল, আমি না তাকে অনেক ভালোবাসি রে। মামুন বলল, ভাই তুই একটু শান্ত হ, সব ঠিক হয়ে যাবে। ভাবির মনে হয় কোনো সমস্যা হয়েছে, তাই মাথা গরম করে উল্টোপাল্টা কথা বলছে। আমি বললাম, কিন্তু সে যে আজ নতুন করে আমাকে অবহেলা করছে তা না, সে তো আরো আগে থেকে এটা করছে। আচ্ছা তুই বল, আমার কি ভুল? আমার কি এটাই ভুল যে আমি তাকে পাগলের মতো ভালোবাসি? সে কেন এমন করছে? মামুন বলল, দোস্ত সব ঠিক হয়ে যাবে, এখন কান্না না করে চল ঘুরে আসি। আমি বললাম, তুই সত্যি বলছিস সব ঠিক হয়ে যাবে? দোস্ত, আমি না তাকে না পাইলে শেষ হয়ে যাব। মামুন বলল, একটা থাপ্পড় মারবো আর যদি এমন কথা বলিস তো। চল তো। এরপর আমরা ঘুরতে গেলাম। এইদিকে নীলার বান্ধবী মনি বলল, দোস্ত তুই শুভর সাথে এমন করিস কেন? ও তো তোকে ভালোবাসে। নীলা বলল, ভালোবাসা না ছাই, শুধু কল দিবে, খোঁজ খবর নিবে আর বিরক্ত করবে। এটা করো না, এটা করো, জাস্ট আমি বিরক্ত। মনি বলল, এখন বুঝতে পারছিস না রে বোন, এগুলো হচ্ছে আসল ভালোবাসা। নীলা বলল, হ্যাঁ তোর কাছে আসলাম ভালোভাবে সময় কাটাতে, কিন্তু তুই মুড অফ করে দিলি। আমি গেলাম। এই বলে নীলা চলে গেল। এইদিকে আমি আর মামুন বিকাল পর্যন্ত ঘুরে বাসায় চলে আসলাম। মামুন হচ্ছে আমার ল্যাংটাকালের বন্ধু, সে আমার সুখ দুঃখে পাশে থেকেছে। বন্ধু বললে ভুল হবে, ভাই বলতে পারেন। বাসায় গিয়ে ফ্রেশ হয়ে ছাদে গেলাম। সেখানে গিয়ে তো আমার মাথা গরম হয়ে গেল, কারণ আমি ছাদে উঠে দেখি আপু দোলনাতে আমার জায়গাতে পা দিয়ে শুয়ে আছে। আমি গিয়ে আপুর চুল টেনে দিয়ে বললাম, ওই রাক্ষসী, আমার জায়গায় বসলি কেন? আপু বলল, তোর জায়গায় বসতে আমার বয়েই গেছে, আমি তো পা দিয়েছি। আমি বললাম, তুই আমার জায়গাতে পাও দিবি না, তা দিলি কেন? আমার বসার জায়গা সুন্দর বলে। আপু বলল, আরে কত সুন্দর, মনে হয় এখানে গরু বসবে না। আমি বললাম, তাহলে তুই আসলি কেন? এটা আমার ভাগ, বুঝলি? আপু বলল, তাই তো পা দিলাম, আর এখানে ভাগে গরমিল হয়েছে, তুমি আমার থেকে বেশি জায়গা নিছো। আমি বললাম, আমি কোনো বেশি জায়গা নিইনি, যা ভাগ আমার জায়গা থেকে পা সরা। এই বলে আপুর পাটা সরাতেই আপু দোলনা থেকে পড়ে গেল। আপু বলল, ও মা গো, আমার কোমরটা গেল রে। শয়তান, তোর কখনো বিয়ে হবে না, আর হলে জানো তোকে সারাদিন মারে। আমি বললাম, যা যা, শকুনের দোয়ায় কখনো গরু মরে না। আপু বলল, কি আমি শকুন? দাঁড়া কুত্তা বিলাই হনুমান, আমাকে শকুন বলা? এই বলে আমার মাথার চুল ধরে টানতে লাগলো। আমিও কম কিসের, আমিও আপুর চুল ধরে টানাটানি করতে লাগলাম। তখনই মা বলল, কিরে আফরিন, শুভ, ওখানে কি হচ্ছে, এত চিৎকার কেন? আপু বলল, কই কিছু হচ্ছে না তো মা, এই তো আমরা গল্প করতেছি, তাই না হনুমান? আমি বললাম, আম্মু, আমরা তো গল্প করতেছি কিছু পেতনিকে নিয়ে। মা বলল, আচ্ছা নিচে আয়, নাস্তা করবি। আমি বললাম, আসতেছি মা। আপু বলল, নিচে যে আগে যাবে সে তাকে নিজের হাতে খাইয়ে দিবে আর 10 বার কান ধরবে, কেমন, রাজি আছিস? আমি বললাম, আপু বলল, তাহলে শুরু করা যাক, 1 2 3, এই বলে দুইজন দৌড় লাগালাম। আমি আপুর আগে আগে যাচ্ছি, হঠাৎ তখনই টেবিলের কাছে আসার আগেই পড়ে গেলাম। এতে আপু আগে চলে গেল। আপু বলল, হুররে, আমি জিতে গেছি, কি মজা, নে এবার কান ধর। এই বলে আমি যখন কান ধরতে যাব, তখন আপু বলল, আর কান ধরতে হবে না, আমি আর মানুষের মতো নাকি আমার মায়ের পেটের আপন শত্রুকে কষ্ট দিমু, নে আমাকে খাইয়ে দে। আমি বললাম, থ্যাংক ইউ আমার রাক্ষসী বোন। আপু বলল, ওই অপমান করলি নাকি ধন্যবাদ দিলি? আমি বললাম, তুই যেটা মনে করিস, এখন হা কর, তোকে খাইয়ে দিই। তারপর আপুকে খাইয়ে দিলাম, আমিও খেয়ে নিলাম। আসলে বিকালের নাস্তা আপু আমার হাত থেকে খাবে, সেটা যে করেই হোক, না হলে খাবে না, তাই আমি ইচ্ছা করে হেরে গেলাম। নাস্তা করে বাংলাদেশের খেলা দেখতে বসলাম। আসলে আমরা ভাই বোন খেলা পাগল। খেলা দেখে হতাশ হয়ে সন্ধ্যায় রুমে গিয়ে বসলাম। এতবার মনকে বুঝাই আর খেলা দেখবো না, তাও মন মানে না। আবার বেহার মতো মন খেলার দিকে চলে যায়। রুমে এসে বসতেই নীলার কথা মনে পড়লো। আসলে সে আমাকে যত অবহেলা করুক না কেন, আমি যতক্ষণ পরিবারের সাথে থাকি তখন আর অবহেলাগুলো ভুলে যাই। আর অবহেলার কথা মনে পড়তেই চোখ দিয়ে পানি পড়তে লাগলো। কি করব, তাকে যে অনেক ভালোবাসি, তাই দেরি না করে নীলাকে কল দিলাম।
কিন্তু ব্যস্ত বলে। এইভাবে 3-4 বার কল দিতে ব্যস্ত দেখাই, তাই মন খারাপ করে ফোন রেখে তাকিয়ে থাকলাম, কিন্তু সে আর কল দেয়নি। তারপর পড়তে বসলাম। পড়া শেষ করে রাতে খাবার খেয়ে রুমে আসতেই মামুন কল দিল। মামুন বলল, দোস্ত কি অবস্থা তোর? আমি বললাম আলহামদুলিল্লাহ ভালো, তোর? মামুন বলল, ভালো। ভাবির কি খবর, সব ঠিক হয়েছে? আমি বললাম মিথ্যা বললাম। মামুন বলল, দোস্ত তাহলে ঘুমা, আমার উনি কল দিচ্ছে। আমি বললাম কথা বল বাই। এইভাবে যতই দিন যাচ্ছে নীলার অবহেলাগুলো আরো বেশি বাড়ছে। ফোন দিলে ব্যস্ত, ফোন ধরলে কাজের বাহানা দিয়ে রেখে দেয়, কলেজে কথা বলতে গেলে এটা ওটা বলে চলে যায়। আমি জাস্ট পাগল হয়ে যাব মনে হয়। তার এই অবহেলা সহ্য করার ক্ষমতা আল্লাহ আমাকে দিয়েছে। ওই যে তাকে প্রচুর ভালোবাসি, দিনে তো এটা ওটার ভিতরে ব্যস্ত থাকি, তাই কিছু হয় না, কিন্তু রাত হলে আমার মনে অন্ধকার নেমে আসে, যেই অন্ধকারের কষ্টে নিজের ভিতরটা কুড়ে কুড়ে খাই। ভালোবাসার কথা আমি বলিনি, সেই আমাকে ভালোবাসতে বাধ্য করেছে। যদি এমন ভালোবাসা বাসবে তাহলে আমার পিছনে কেন পড়েছিল? আজ রাতে শুয়ে শুয়ে মোবাইল টিপতেছি, তখন মামুন কল দিল। আমি বললাম, হ্যালো কেমন আছিস? মামুন বলল, ভালো দোস্ত, তোরে একটা কথা বলতাম, রাগ করিস না? আমি বললাম, আরে আমি রাগ কেন করব বল। মামুন বলল, আজ বিকালে দেখলাম পার্কে একটা ছেলের সাথে নীলাকে, তোর মোবাইলে একটা ছবি পাঠাচ্ছি দেখ। আমি বললাম, আরে হয়তো তার কাজিন হবে, যাক আমি দেখতাছি, পরে কথা হবে। তারপর আমার হোয়াটসঅ্যাপে একটা ছবি আসলো, দেখলাম ছেলেটা আমাদের কলেজের, আমাদের সিনিয়র। তারপর মামুনের সাথে কথা বলে ফোন রাখতে নীলাকে কল দিতে ব্যস্ত বলছে। কিছুক্ষণ কল দেওয়ার পর নীলা কল রিসিভ করলো। নীলা বলল, হ্যালো কেন কল দিয়েছ? আমি বললাম, কেন কল দিতে পারি না? নীলা বলল, পারো, কি বলবে তাড়াতাড়ি বলো। আমি বললাম, আজ বিকালে কোথায় ছিলে? নীলা বলল, কে কে কেন, বাড়িতে ছিলাম। আমি বললাম, মিথ্যা কেন বলতেছো? বিকালে তুমি পার্কে কার সাথে ঘুরছিলে? নীলা বলল, ও সে তো আমার বন্ধু। আমি বললাম, এই তোকে কতবার মানা করব কোনো ছেলের সাথে কথা না বলতে, তাও কেন কথা বললি? নীলা বলল, শুভ আমার কথাটা একবার শোনো। আমি বললাম, রাখ তোর কথা, এই বলে ফোন কেটে দিলাম। এখন ভাবতে লাগলাম, মেয়েটাকে একটু বেশি বকা দিয়ে ফেললাম, অনেক কষ্ট পেয়েছে মনে হয়। দেখি তো আমার সব সময় রাগ ভাঙাই, তাইও কল দিলে সরি বলে নিবনি। এইবার আমি তার ফোনের অপেক্ষা করতে লাগলাম। আমি ফোনের দিকে তাকিয়ে থাকতে থাকতে রাতের 1টা বেজে গেল। আমি অবাক হয়ে গেলাম, যেই নীলা আমি রাগ করলে সাথে সাথে কল দিয়ে রাগ ভাঙাতো, আর সে একবারও কল দিল না। আমি এসব ভাবতে ভাবতে ঘুমিয়ে গেলাম। সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে নীলাকে কল দিলাম, তুমি কোথায়? আমি তোমার বাসার সামনে আসতেছি। নীলা বলল, না শুভ, আশা লাগবে না, একসাথে এখন যাওয়া যায় না, আমরা এখন বড় হয়েছি, তাই তুমি কলেজে চলে যাও। আমি বললাম, ও আগে বড় ছিল না তাই তো? নীলা বলল, একটু বোঝার চেষ্টা। আমি আর কথা না শুনে ফোন কেটে দিলাম। সে আমাকে বলেছিল আমি তাকে প্রতিদিন কলেজে নিয়ে যাব, বাড়িতে দিয়ে আসবো, আর আজ সে নিজেই বলছে না নিয়ে যাওয়ার জন্য। আসলে মানুষের কাছে শুনতাম ভালোবাসা পূর্ণ হয়ে যায়, আর সেটা বুঝতে পারলাম। কলেজে গিয়ে বসে থাকলাম, উদ্দেশ্য নীলার সাথে কথা বলবো। কিছুক্ষণ পর দেখলাম কাল যে ছেলেটার সাথে ঘোরাঘুরি করেছে, আজ সেই ছেলেটার সাথে রিক্সা করে আসছে কলেজে। রিক্সা থেকে নেমে দুইজন কথা বলতে বলতে আমার পাশ দিয়ে চলে গেল, অথচ নীলা আমাকে দেখতেই পাইনি। অনেক কষ্ট লাগলো, আমার বুকটা ভারী হয়ে আসতেছে, চোখে পানি টলমল করতেছে। তার এইভাবে এড়িয়ে চলা আবার শুরু করে দিল তার অবহেলা। দোষ তো আর তার না, দোষ তো আমার, কারণ আমি শত অবহেলার পরেও তার পাশে থাকি। কি করব, মায়া একটা বড় অদ্ভুত জিনিস, চাইলেই ছেড়ে যাওয়া যায় না। মামুন বলল, কিরে ভাই এখানে মন মারা হয়ে বসে আছিস কেন? আমি বললাম, কিছু না এমনি। মামুন বলল, আচ্ছা ক্লাসে চল। আমি বললাম, আমার ক্লাস করতে ইচ্ছা করছে না, তুই দাঁড়া আমি আসছি। এরপর সেইখান থেকে উঠে নীলার কাছে গেলাম। নীলা বলল, তুমি এখানে কেন? আমি বললাম, দেখতে এলাম তোমাদের প্রেম কাহিনী। নীলা বলল, আমাদের প্রেম কাহিনী মানে? আমি বললাম, একসাথে কলেজে আসতে বললাম, ছোট বড় অজুহাত দিলাম, আর তুমি অন্য ছেলের সাথে কলেজে আসলা। নীলা বলল, অন্য ছেলের সাথে কোথায়, সে তো আমার বন্ধু। আমি একটু হেসে বললাম, তাহলে ওর সাথে আসলে লোকে কিছু বলবে না, আর আমার সাথে আসলে লোকে অনেক কিছু বলবে, তাই না? নীলা বলল, তোমার সাথে ফালতু বকবক করার টাইম নেই, নিহাল চল তো এখান থেকে। এই বলে যখনই নীলা চলে যেতে যাবে আমি তার হাত ধরে ফেললাম। দাঁড়াও, আমার কথা এখনো শেষ হয়নি। ওই কুত্তার বাচ্চা, কে রে তুই? তোর সাহস কি করে হলো আমার সামনে আমার বন্ধুর হাত ধরার? এত কথা কেন বলছিস নীলাম? ওই শালাকে একটা লাগিয়ে দে না, ওর কত বড় সাহস তোর হাত ধরে? তুই না পারলে আমাকে বল, একেবারে সাইজ করে দিমু। ছেলেটার কথা শুনে আমার মাথা গরম হয়ে গেল, আর নীলা ছেলেটার কথা শুনে কিছু বলছে না, তাই রাগ কন্ট্রোল করতে না পেরে, শালা তোর জন্য সব হয়েছে, তোর জন্য। আমার নীলা, আমি হাত ধরবো নাকি ধরবো না সেটা আমার ব্যাপার, এতে তোর নাক গলাতে হবে কেন? এই বলে তার কলার ধরে তাকে একটা নাক বরাবর ঘুষি দিতে তার নাক পেটে রক্ত পড়ছে। আমার এই দিকে কোনো খেয়াল নেই, আমি ছেলেটাকে কিল ঘুষি দিতে লাগলাম। আমাকে গালি দেওয়া, আমাকে নাকি মারবে। এই শালা মার, মার না আমাকে।
আর তখনই নীলা আমার হাত ধরে নিল। আমি বললাম, নীলা হাত ছাড়। এটা বলতে নীলার দিকে তাকাতেই নীলা আমাকে কষে একটা থাপ্পড় দিল। আমি তো এইসব দেখে অবাক। একটা ছেলের জন্য নীলা আমাকে এইভাবে সবার সামনে মারতে পারলো। নীলা বলল, শালা ছোট লোকের বাচ্চা, তোর সাহস কি করে হয় আমার সামনে আমার বন্ধুকে মারার? আসলে তোর মতো ছেলেকে আমি ভালোবাসতাম, সেটা আমার ভুল। নীলাল ঠিক বলতো, তুই একটা খারাপ ছেলে। আমি বললাম, আমি না হয় খারাপ, কিন্তু ওর সাহস কি করে হয় আমার মাকে নিয়ে গালি দেওয়া? তুমি বাবা আমার হয়ে কথা না বলে তার হয়ে কথা বলতেছো। নীলা বলল, তা করবো না তো কি করব? আমি দাস অতিষ্ঠ হয়ে গেছি তোর কাজকর্মে। তুই শুধু তোর কথাই ভাবিস, আমার কথা একটা বড় ভাবিস না। সারাদিন এটা করো, এটা করিও না, এদের সাথে মিশতে পারবে না, ব্যাস আর না। আমি তোর থেকে মুক্তি চাই, ব্রেকআপ চাই। আমি তোর মতো ছোট লোককে ভালোবাসি না। আমি নীলার এমন কথা শুনে আমার চোখ দিয়ে পানি পড়তেছে। আমি নীলার হাত ধরে বললাম, নীলা তুমি এমন করো না, আমি তোমাকে সত্যি ভালোবাসি, প্লিজ আমাকে ছেড়ে যেও না। আমি নীলার হাত ধরতে সে আমাকে আবার থাপ্পড় মারলো। নীলা বলল, ওই কুত্তা, তোর সাহস কি করে হলো আমার হাত ধরার? তোকে বলছি না তোর আর আমার মধ্যে কোনো সম্পর্ক নেই। তোর যদি লজ্জা শরম থাকে তাহলে আমার সামনে আসবি না। আমি নীলার কথাগুলো শুনে কি বলবো, আমার মুখ দিয়ে কোনো কথা বেরোচ্ছে না। অনবরত চোখের পানি আসছে। আমি তার অপমান আর সহ্য করতে পারছি না, তাই সেখান থেকে চলে আসলাম। আমি এসে আম গাছ তলে বসে কান্না করতে লাগলাম। তখনই মামুন এসে বলল, দোস্ত কান্না করিস না, এই মেয়ে গেছে তো কি হয়েছে, এর চেয়ে ভালো মেয়েকে তোর সাথে বিয়ে দিব। আমি মামুনকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলাম। দোস্ত কাউকে ভালোবেসে কেয়ার নেওয়া কি অপরাধ? কারো ভালো মন্দ সঠিক কোনটা ভুল কোনটা দেখিয়ে দেওয়া কি আমার ভুল? আমি তো তাকে ভালোবেসেছি, আর ভালোবেসে এইসব করেছি। আচ্ছা তাকে কি ভালোবাসা আমার ভুল? আমি তো বাঁচতে চাইনি, সে আমাকে জোর করে ভালোবাসা শিখিয়েছে। মামুন বলল, ভুল তোর না রে, ভুল হচ্ছে তুই যাকে ভালোবেসেছিস সেই মানুষটার, যেই মানুষটা তোর ভালোবাসা বুঝতে পারিনি। আমি বললাম, ভাই সে আমাকে এখন পছন্দ করে না ঠিক আছে, কিন্তু আমাকে গালি দিল। দোস্ত এটা থেকে শিক্ষা নিয়েছি, কাউকে বেশি মূল্য দিলে বস্তাতে ভরে সস্তা মনে করে ফেলে দিবে। জানিস নীলা যখন থেকে আমাকে অবহেলা করতে শুরু করছে না, তখন থেকে আমার তার প্রতি ভালোবাসা কমে যেতে লাগলো। তারপরও তাকে ভুলতে পারি না, তাকে ছেড়ে থাকতে পারি না। মামুন বলল, দোস্ত যা হয়েছে সব একটা কালো স্বপ্ন ভেবে ভুলে যা, তাও কান্না করিস না, তোর কান্না আমার সহ্য হয় না। আমি বললাম, কি করে ভুলবো রে দোস্ত, এতদিনের মায়া। মামুন বলল, আর কান্না করিস না, বলছি মানে কান্না করিস না, তা নাহলে আমি তোর সাথে কথা বলবো না। আমি বললাম, আচ্ছা ভাই আর কান্না করুম না, এই দেখ আর পানি পড়ছে না। মামুনকে এটা বললো, কিন্তু আমার মন জ্বলে পুড়ে ছারখার হয়ে যাচ্ছে। তখনই কলেজের পিয়ন এসে বলে গেল আমাকে নাকি প্রিন্সিপাল ডাকছে। তাই আমি আর মামুন গেলাম সেখানে। দেখলাম নীলা আর নেহাল, মানে সকালে যাকে মারছি সেও আছে। আমি বললাম, আসতে পারি স্যার? স্যার বলল, আসেন আসেন। তাই এখানে কি গুন্ডামি করতে আসেন নাকি পড়াশোনা করতে? বুঝতে আর বাকি রইল না, নেহাল আমার নামে নালি দিছে। স্যার বলল, নীলা মা শুভ নেহালকে কেন মারলো একটু বলবে? তারপর নীলা যেটা বলল সেটা শুনে আমার মাথায় আকাশ ভেঙে পড়লো। স্যার আমি প্রতিদিন কলেজে আসা এবং যাওয়ার সময় এই ছেলেটা টিস করে, আমি তাকে অনেক অপমান করি, কিন্তু তাও সে টিস করে। আজ আমি আমার বন্ধুর সাথে কলেজে আসছি আর ও আমাকে টিস করতে লাগলো। তখন আমার বন্ধু নিয়াল এটা সহ্য করতে না পেরে এই লুচ্চা ছেলেটাকে এইসব করতে মানা করলো। তখন এই গুন্ডা ছেলেটা নিয়ালকে পশুর মতো মারতে লাগলো। দেখেন স্যার, নিয়ালের নাক ফেটিয়ে দিয়েছে। এতক্ষণ আমি নীলার দিকে তাকিয়ে তার কথাগুলো শুনতেছি আর আমার চোখ দিয়ে পানি পড়তে লাগলো। আজ ভালোবাসার প্রতিদান হিসাবে ইফতিজারের উপাধি পেলাম। এখন আমার নিজের লজ্জা লাগছে, নিজের প্রতি রাগ হচ্ছে, কারণ আমি একটা মিথ্যাবাদী ছলনাময়ী মেয়েকে ভালোবেসেছি। তার বলল, শুভ এসব কি শুনছি আমি মাথা নিচু করে রাখলাম, কারণ এখানে আমি যতই নিজেকে নির্দোষ প্রমাণ করতে চাইবো তত আমার অপমান বেশি হবে। তাই মাথা নিচু করে রাখলাম। চিৎকার করে কখনো নিজেকে নির্দোষ প্রমাণ করা যায় না, মাঝে মাঝে চুপ থাকতে হয়। স্যার বলল, তোমার মতো ভালো ছেলের কাছ থেকে এটা আশা করিনি। তোমার আব্বু আমার বন্ধু, তাই তোমাকে কলেজ থেকে বের করলাম না, কিন্তু তুমি নীলা নেহালের কাছে ক্ষমা চাইবে। মামুন বলল, স্যার এখানে শুভর। স্যার বলল, মামুন আমি তোমার কাছ থেকে কিছু শুনতে চাই না, আমি যা বলার বলে দিয়েছি। কি হলো শুভ, যাও ক্ষমা চাও। আমি আর কোনো কিছু না বলে মাথা নিচু করে নীলা ও নেহালের কাছে গেলাম। প্রথমে নীলাকে বললাম, নীলা আপু সরি, আমার অনেক অনেক বড় ভুল হয়েছে, আমাকে ক্ষমা করে দিবেন। অনেক বড় ভুল হয়েছে, তোমার মতো মেয়েকে পাগলের মতো ভালোবেসেছি, হয়তো ভুল করে তোমাকে চেয়েছিলাম, আমি জানতাম না তুমি অনেকটা দামি। একটু আসতে বললাম, আমাকে ক্ষমা করে দিও আপু। নীলা বলল, যা যা মাফ করে দিলাম। এই বলে নীলা বের হয়ে গেল। এইবার নেহাল ভাই আমার অনেক বড় ভুল হয়েছে, আমাকে মাফ করে দিয়েন, শুধু শুধু আপনার গায়ে হাত তুললাম। নেহাল বলল, আরে সমস্যা নেই, বুকে আসো। তারপর নেহাল আমাকে জড়িয়ে ধরে কানের কাছে মুখ নিয়ে বলল, মনে আছে একদিন তুই আমাকে ইফটিজিং করার দায়ে অনেক মেরেছিস,
আর আজ দেখ তোর ভালোবাসাকে তোর কাছ থেকে আলাদা করে দিলাম হিসাব বরাবর। এই বলে নিহাল চলে গেল। আমি নিহালের কথা শুনে অনেক অবাক হলাম। তাহলে এই জন্য এটা করছে? স্যার বলল, শুভ, আজকের পর যেন এরকম ঘটনা না শুনি, বুঝলে? যাও ক্লাসে যাও। আমি মাথা নাড়িয়ে চলে আসলাম। মামুন বলল, এই তুই তখন কিছু বলিসনি কেন? আমি বললাম, মামা, ওখানে বলাতে কিছু হবে না, উল্টো আমার অপমান বেশি হতে হবে। জানিস মামা, একবার রাস্তায় একটা ছেলে একটা মেয়েকে টিস করার সময় আমরা গিয়ে একটা ছেলেকে 2-1টা থাপ্পড় দিয়েছিলাম না? মামুন বলল, কিন্তু এই কথা এখন কেন বলছিস? আমি বললাম, কারণ আছে মামা। কারণ হচ্ছে সেই ছেলেটা হচ্ছে এই নেহাল। সেই দিন অন্ধকারের জন্য ভালোভাবে দেখিনি তাকে, আজ সে আমাকে নিজে বলছে। মামুন বলল, তার মানে এইসব নেহালের কাজ, তাই তো? আমি বললাম, আচ্ছা, আমার ভালো লাগছে না, আমি বাড়ি যাব, বাই। এই বলে মামুনকে বিদায় দিয়ে বাসায় আসতে লাগলাম। বাসায় এসে কলিং বেল দিতে বাবা দরজা খুলে দিল। বাবা বলল, আসেন আসেন আমার আদরের কুলাঙ্গার ছেলে। আমি বাবার দিকে তাকিয়ে থাকলাম আর বাবা কি বলছে তা বোঝার চেষ্টা করলাম। আমি বললাম, বাবা তুমি এসব কি বলছো? এইবার বাবা এসে আমার গালে থাপ্পড় দিয়ে বলল, কি বলছি মানে? কলেজে গিয়ে মেয়েদের টিস করবি আর এখন এমন ভাব করছে যেন মহারাজা কিছুই জানে না। এই তোকে কলেজে পড়াতে পাঠালাম এইসব করার জন্য নাকি? আমি বললাম, বাবা তুমি একবার আমার কথা শোনো, আমি কিছু করিনি, সব মিথ্যা। বাবা বলল, তাই প্রিন্সিপাল স্যার তাহলে মিথ্যা বলবে? এই তুই আর কত নিচে নামবি? এই বলে বাবা আমাকে মারতে লাগলো। তখনই আম্মু এসে বাবাকে ধরে বলল, কি করছো? ছোট ছেলে একটু ভুল না হয় করছে, তাই বলে এভাবে মারতে হবে? বাবা বলল, এই তোমার জন্য এইসব হয়েছে। ছেলেকে আদর করতে করতে মাথায় তুলে নিয়েছো, আর এখন আমার মান সম্মান মাথায় তুলছে তোমার ছেলে। আম্মু বলল, এখন রুমে যাও, অনেক মারছো ছেলেকে, আর মারতে হবে না, যাও, সে বুঝতে পারছে সে ভুল করছে। তারপর আব্বু আমার দিকে রাগীভাবে তাকিয়ে রুমে চলে গেল। আমি আম্মুকে জড়িয়ে ধরে কান্না করে দিলাম। আমি বললাম, মা বিশ্বাস করো, আমি এমনটা কিছুই করিনি, স্যারকে ওরা সব মিথ্যা বলছে। মা তুমি বলো, তোমার ছেলে এইসব কাজ করতে পারে? মা বলল, আরে বোকা ছেলে, সবাই বিশ্বাস করলেও আমি করব না, কারণ আমি তোকে চিনি, আই খেতে বস। আমি বললাম, মা আমার খিদে নেই, আমি রুমে গেলাম। এই বলে রুমে চলে আসলাম। রুমে এসে খাটে শুয়ে কান্না করতে লাগলাম। তোকে অনেক ভালোবাসতাম নীলা, আজ তুই যেই অপবাদ দিলি না তার জন্য তোর ক্ষমা নেই। তোকে আমি ঘৃণা করি, আই হেট ইউ। তোর জন্য আজ আমি বাবার চোখে অপরাধী, বাবার চোখে আজ আমি একজন ইফতেজার, তাই তোকে আমি কখনোই ক্ষমা করব না। যদি জানতাম ভালোবাসার প্রতিদান হিসাবে এই অপবাদগুলো পাবো, তাহলে এই ভালোবাসা কখনোই বাঁচতাম না। এইসব বলতেছি আর কান্না করতেছি। কেন এমন করলো নীলা? আমার ভালোবাসাতে তো কোনো কমতি ছিল না, তারপরেও যদি আমাকে ভালো না লাগতো তাহলে আগে বলে দিতেন। এইরকম অপবাদ অবহেলা কেন করলে? নিজেকে এখন শেষ করে দিতে মন চাইতেছে, পারছি না, কারণ আত্মহত্যা মহাপাপ। আত্মহত্যা মহাপাপ যদি না হতো তাহলে অনেক ছেলে মেয়ে জীবিত শরীরের মৃত আত্মাকে মুক্তি দিয়ে দিত। যদি চলেই যাবে বিধ্বস্ত কাউকে স্বপ্ন দেখানোর কি প্রয়োজন ছিল? এইভাবে তার উপর নানা অভিযোগ আর আগের দিনের খুনসুটিগুলো ভাবতে ভাবতে বুকে মোচড় দিয়ে উঠতেছে। মনে হয় আমার এই প্রাণ এক্ষুনি বেরিয়ে আসবে। এইসব ভাবতে ভাবতে মাথায় প্রচুর ব্যথা করতে লাগলো। এক পর্যায়ে আমি অজ্ঞান হয়ে পড়লাম। মা বলল, শুভ দরজা খোল, ডিনার করবি না? সেই দুপুর থেকে কিছু খাসনি। এইদিকে আমার কোনো সারা শব্দ নেই। অনেকক্ষণ ডাকার পর মা ভাবলো আমি হয়তো ঘুমিয়ে গেছি। আমার চোখ খুলতে আমার পাশে মাকে দেখলাম। মা আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে আর কান্না করছে। মা বলল, বাবা তোর কি হয়েছে? তুই অসুস্থ, আমাদের বলবি না? আমি বললাম, মা আমার কিছু হয়নি, ঠিক আছি। মা বলল, কি ঠিক আছিস? আজ পুরো দিন অজ্ঞান হয়ে আসিলি আর বলছিস ঠিক আছে? এখন সন্ধ্যা হয়ে গেছে, বুঝলি? আমি বললাম, কি বলো? আমি তো মনে করছি এখন সকাল। মা বলল, আচ্ছা তুই আমাকে একটা সত্যি কথা বলবি আমার মাথায় হাত দিয়ে? আমি বললাম, কি সত্যি কথা মা? মা বলল, কালকে কি ঘটেছিল সব আমাকে সত্যি করে বল। আমি মার কথা শুনে কান্না করে দিলাম। মা বলল, বাবা কান্না না করে আমাকে সবকিছু বল, কি হয়েছে? আমি তারপর মাকে A to Z সব বললাম। মা বলল, কি ওই মেয়ের এত বড় সাহস আমার ফুলের মতো ছেলেকে এত কষ্ট দিল? আচ্ছা বাবা তুই চিন্তা করিস না, আমি ওই সাতচন্নির থেকেও ভালো মেয়ে আমার ছেলের বউ করব, বুঝলি? এখন এই খাবারগুলো খেয়ে ঘুমিয়ে পড়। আমি বললাম, মা আমার খেতে ইচ্ছা করছে না। মা বলল, একটা থাপ্পড় দিয়ে সব ভালোবাসা বের করে দিমু। তুই যে ওর জন্য না খেয়ে আসিস, সে হয়তো দিনে 5 বার খাচ্ছে, এইবার খাবি নাকি জোর করে খাওয়ামু? আমি আম্মুর রাগ দেখে তাড়াতাড়ি হা করে নিলাম। তারপর আম্মু আমাকে খাইয়ে দিতে লাগলো। মা বলল, এই তো আমার লক্ষ্মী বাবু। আম্মু আমাকে খাইয়ে দিয়ে ওষুধ খাইয়ে ঘুমাতে বলে চলে গেল। এইদিকে নীলা তার মনে হচ্ছে সে কিছু একটা মিস করছে, কিন্তু সে বুঝতে পারছে না সে কি মিস করছে। ওষুধ খেয়ে হাজার ঘুমানোর চেষ্টা করলেও ঘুমাচ্ছে না। নীলার কথা মনে পড়ছে। আমি ভাবতে লাগলাম সে একদিন বলেছিল
একমাত্র মৃত্যু ছাড়া নাকি সে আমাকে ছেড়ে যাবে না, আর আজ সে নিজেই মৃত্যু ছাড়া চলে গেল। আমার জীবন থেকে সেই কথাগুলো ভাবতে অবাক লাগে। চোখের কোণে জমে আছে একটুখানি পানি, মুছে দিতে আসবে না কেউ এ কথাও জানি। অনেক আপন ছিলে তুমি, হঠাৎ হলে পর আমার খবর নাই বা নিলে, তোমার কি খবর? এইসব ভাবতেছি তখন ফোনটা বেজে উঠল। তাকিয়ে দেখি মামুন। মামুন বলল, কিরে এখন কেমন আছিস? আমি বললাম ভালো, কিন্তু আমার অসুস্থের খবর তুই কেমনে জানলি? মামুন বলল, হালা তুই তো আমাকে বন্ধু মনে করিস না, তাই তুই কেমনে জানবি? আমি তোকে কলেজে যাওয়ার জন্য কল দিলাম, তুই ধরলি না, তাই তোর বাসায় গেলাম। দেখলাম তোর রুম থেকে কান্নার আওয়াজ আসতেছে তোর মায়ের। দৌড়ে গেলাম, দেখি তোর মা আর বোন দরজার সামনে বসে কান্না করতেছে। আন্টি কি হয়েছে, কান্না করছেন কেন? তখন তোর মা বলল, বাবা দেখো শুভ সেই কাল রাত থেকে দরজা বন্ধ করে আছে, এখন সকাল 10টা বাজে, এখনো দরজা খুলতেছে না। অনেক ডাকছি বাবা, কিছু একটা করো। তারপর আমি তোর দরজার লকটা কোনো মতে ভাঙলাম, রুমে গিয়ে দেখি তুই অজ্ঞান। তারপর ডাক্তার নিয়ে এসে তোকে স্যালাইন দিল, আর বলে গেল চিন্তার কোনো কারণ নেই, অনেক ডিপ্রেশনে ছিল, তাই মাথায় অনেক চাপ পড়েছে, তাই অজ্ঞান হয়ে গেছে। আমি ইঞ্জেকশন দিয়েছি, সন্ধ্যার মধ্যে জ্ঞান ফিরবে। তারপর আমার কিছু কাজ ঠেকাতে চলে আসলাম, আর যেতে পারিনি। আমি বললাম, ধন্যবাদ রে, তোর এই উপকার আমি কখনোই ভুলতে পারবো না। মামুন বলল, তোকে সামনে পাইলে কি যে করতাম না রে, এই সামান্য কিছুর জন্য ধন্যবাদ বলা কোনো মানে আছে শালা? আমি বললাম তারপরও। মামুন বলল, তারপরও মানে কি, যা তোর সাথে কথাই কমু না আরি, এই বলে ফোন কেটে দিল। মামুনের এমন কাজটাই মুখে একটু হাসি ফুটে উঠল। আমার কোনো ভাই নেই, কিন্তু এই মামুন আমাকে কখনো ভাইয়ের অভাব বুঝতে দেয়নি, সবসময় আমার পাশে থেকেছে। ছোটবেলায় আমি আর মামুন কত দুষ্টামি করতাম, সেই সব মনে পড়লে অনেক হাসি পাই। একদিন রাস্তা দিয়ে হাঁটতেছিলাম, তখন দেখতে পেলাম আমাদের গ্রামের এক কাকু আমাদের দেখতে পারতো না, সে অনেক খারাপ ছিল। আমরা দেখতে পেলাম সে বদনা নিয়ে ধান খেতে যাচ্ছে অফিসের কাজ করতে। আমরা আবার দেরি না করে চুপচাপ পিছনে গিয়ে তার বদনাটা নিয়ে ধান ক্ষেতের বাইরে রেখে দিলাম। বেচারা তার অফিসের কাম শেষ করে যখন এই দিকে ওই দিকে তাকালো, তখন দেখতে পেল বদনা নাই। বেচারা শরমে না চিৎকার করতে পারছে, না উঠে গিয়ে বদনা আনতে পারছে। আমরা দুইজন তার এমন অবস্থা দেখে হাসি আটকিয়ে রাখতে পারলাম না, তাই জোরে জোরে হাসি দিয়ে ফেললাম। এই হারামজাদা, এটা তোদের কাজ তাই না? দাঁড়া একবার এখান থেকে বের হই, তারপর তোদের অবস্থা বুঝামো। এরপর আমরা সেখান থেকে হাসতে হাসতে বাসায় চলে আসলাম। বাড়িতে যাওয়ার পর অনেক মারলো বাবা। হারামজাদা টাকলাওয়ালা আমার বাপকে বিচার দিয়েছে, সেই দিন মামুনকেও অনেক মারছে। এইসব মনে পড়লে অনেক হাসি পাই, মনটাই চাই আগের দিনে ফিরে যাই। এইসব ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়লাম নিজেও জানি না। সকালবেলা ঘুম ভাঙতে ফ্রেশ হয়ে নাস্তা করে কলেজে চলে আসলাম। এসে মামুনের জন্য অপেক্ষা করতে লাগলাম। তখনই চোখ গেল মাঠের পূর্ব দিকে, দেখলাম নীলা আর নেহাল বসে হাসাহাসি করছে। আমার কেন জানি রাগ হলো, তাই উঠে যখনই তাদের দিকে যাব, তখন মনে পড়ে গেল ওই দিনের কথাগুলো মনে পড়তেই বুকে মোচড় দিয়ে উঠলো। কেন আমি তাকে দেখলে আগের কথা ভুলে যাই না? কেন না, আমাকে এই মেয়েকে ভুলতে হবে। আমি এটা বলে কলেজের পাশে একটা দোকান থেকে এক প্যাকেট সিগারেট নিয়ে কলেজের পেছনে গিয়ে খেতে লাগলাম। জীবন এক বিরক্তিকর অধ্যায়, তবুও পরবর্তী পরিস্থিতিতে তুমি আসো ভেবে পাতা উল্টাই। কেউ একজন বলেছে সিগারেট খেলে নাকি মনের ভিতরে অজানা কষ্টগুলো ভোলা যায়, তাই আমিও খেতে লাগলাম সিগারেট। একের পর এক শেষ করতে থাকলাম। প্রেম শব্দটি ছোট হলেও এটি একটি মানুষকে নিঃশ্বাস করার ক্ষমতা রাখে। এইসব ভাবতেছি, হঠাৎ আমার হাত থেকে কেউ একজন সিগারেট নিয়ে ফেলে দিল। এটা দেখে আমি বললাম, কে রে আমার সিগারেট ফেলে দিল? এই বলে যখন পেছন ফিরলাম, তখন গালে একটা থাপ্পড় দিয়ে বলল, কি শুভ, আমি ভাবতেও পারিনি তুই এতটা খারাপ হয়ে যাবি, একটা মেয়ের জন্য নিজেকে এইভাবে শেষ করে দিবি। আমি বললাম, দেখ মামুন, তুই তো জানিস আমি নীলাকে কতটা ভালোবাসি, ওর পাশে অন্য কোনো ছেলেকে সহ্য করতে পারি না, তাই সিগারেট খাইতেছি। মামুন বলল, দেখ সিগারেট খেলে কিছু হবে না, উল্টো তোর ক্ষতি হবে। এই ওইদিকে তাকিয়ে দেখ, সে তোকে ছাড়া কতটা হাসি খুশি আছে, আর তুই আবার কান্না করে সিগারেট খেয়ে নিজের ক্ষতি করছিস। আমি বললাম, তাহলে তুই বল আমি কি করতাম? মামুন বলল, কি করবি মানে? ওই বজ্জাত মেয়েকে ভুলে যাবি আর আগের মতো হাসি খুশি হয়ে যাবি। দেখ, যে তোর ভালোবাসা বুঝতে চায় না তাকে তুই হাজার বুঝালেও বুঝবে না, উল্টো তোর কষ্ট হবে। এই তুই এইসব বাদ দে আর নিজেকে সুন্দরভাবে গড়ে তোল, দেখবি এর মতো মেয়ে তোর পিছনে লাইন দিয়ে বসে থাকবে। আমি চুপ হয়ে মামুনের কথাগুলো ভাবতেছি, ঠিকই তো, যে আমাকে ভালোবাসে না তার পিছনে ঘুরে সময় নষ্ট না করাই ভালো। আমি বললাম, মামুন তুই ঠিক বলছিস, আমি আর ওই মেয়ের কথা ভেবে কষ্ট পাবো না। আমি আজ থেকে ভুলে গেছি আমার জীবনে কোনো মেয়ে ছিল। এটা বলে আমার ঠোঁটে সিগারেট দিলাম। আমি ভুলে গেছি সামনে মামুন আছে। আমি দেখতে পেলাম মামুন রাগীভাবে তাকিয়ে আছে আমার দিকে। খেয়াল হলো আমার গালে সিগারেট, তাই তাড়াতাড়ি ফেলে দিলাম, সরি ভাই। মামুন বলল, তুই যদি আজ সিগারেট খাস তাহলে আমাকে হারাবি। এটা বলতে আমি মামুনকে জড়িয়ে ধরলাম।
ভাই তোর মতো বন্ধু পাওয়া ভাগ্যের ব্যাপার, আমি অনেক লাকি রে, আমি তোর মতো একটা বন্ধু নামক ভাই পেয়েছি। মামুন বলল, আরে কি যে বলিস না, আমি ভাগ্যবান যে তোর মতো একটা বন্ধু পাইছি। আচ্ছা চল ঘুরতে যাবো। আমি বললাম চল মামা। এই বলে ঘুরতে গেলাম, অনেক জায়গাতে ঘোরাঘুরি করে যে যার বাসায় চলে গেলাম। এইভাবে কেটে গেল 10 দিন। প্রতিদিন কলেজে গেলে দেখতাম নীলা ওই নিহালের সাথে আড্ডা হাসাহাসি করতো। এগুলো প্রথম প্রথম কষ্ট হলেও এখন আর দেখতে দেখতে অভ্যাস হয়ে গেছে, এখন আর কষ্ট হয় না। কিন্তু এখনো কষ্ট হয় বাবার আচরণে। আমার সাথে এখন আর বাবা কথা বলে না, আমার অনেক কষ্ট লাগে বাবার এইরকম আচরণে। আজ কলেজ থেকে বাসায় এসে ফ্রেশ হয়ে মোবাইল টিপতেছি, তখন মা ডাক দিল খাবার খেতে, তাই খাবার খেতে গেলাম। ও আপনাদের একটা কথা বলতে ভুলে গেছি, আপু আজ নানুর বাসায় গিয়েছে বেড়াতে। আমি যখনই খাবার খেতে টেবিলে বসলাম তখন বাবা পুরো না খেয়ে হাত ধুয়ে চলে যেতে লাগলো। আম্মু বলল, তোমার আবার কি হয়েছে, খাবার পুরো শেষ না করে চলে যাচ্ছ কেন? বাবা বলল, আমার খেতে ইচ্ছা করছে না। একটা ইফতেজারের সাথে এক টেবিলে বসে খাবার খাওয়া আমার পক্ষে সম্ভব না। বাবার মুখে এমন কথা শুনে আমার চোখ দিয়ে পানি পড়তে লাগলো। এতদিন এড়িয়ে চলতো, তাতে বুক ফেটে যাইতো, আর আজ এমন কথা বললো। বাবা আমাকে এমনভাবে বলতে পারলো, কি দোষ করেছিলাম নীলা? আমি তো তোকে ভালোবেসেছিলাম, তার জন্য আজ তুই আমার বাবার চোখে খারাপ বানিয়ে দিলি। আমি চোখের পানি মুছে চলে যেতে লাগলাম। আম্মু বলল, তোর আবার কি হলো? আমি বললাম, কিছু না, আমার খেতে ইচ্ছা করছে না। এটা বলে রুমে এসে দরজা বন্ধ করে কান্না করতে লাগলাম। কেন আমার সাথে এমন হলো? আমি তো নীলাকে কোনোদিন অপমান করিনি, তাও কেন আমাকে এত বড় অপবাদ দিল? আর বাবা, সে তো আমাকে ছোট থেকে চেনে, সে কেমনে বিশ্বাস করলো আমি এমনটা করতে পারি? এইসব ভাবতেছি আর অনবরত চোখের পানি পড়তেছে। কি করব কিছুই মাথায় আসছে না। না, আমি এইসব কিছু আর নিতে পারতেছি না। এইভাবে নানান কথা ভাবতে ভাবতে ঘুমিয়ে গেলাম। এইদিকে আম্মু বলল, এই তুমি এইরকম করছো কেন? জানো ছেলেটা কত কষ্ট পেয়েছে? বাবা বলল, তোমার জন্য ছেলেটা এমন হয়েছে। এই তুমি কি জানো সারাদিন ছেলে ছেলে করো, আর ছেলের সম্পর্কে কোনো কি খোঁজ নাও তুমি? আম্মু বলল, খোঁজ আর আমি? আমার থেকে ছেলেকে কে বেশি খোঁজ রাখে? ছেলেটা কাল যে অজ্ঞান হয়ে পড়েছিল, ছেলেটাকে দেখতে গিয়েছো? আচ্ছা মানলাম সে একটা ভুল করেছে, তাই বলে এইভাবে তাকে এড়িয়ে চলবে? তুমি খোঁজের কথা বলছো না, একটু তার বন্ধু মামুনকে জিজ্ঞেস করিও আসল সত্য কি। অন্যের কথা ধরে নিজের ছেলেকে শাস্তি দেওয়া মোটেও আদর্শবান বাবার কাজ না। বাবা বলল, কি আসল সত্য? আম্মু বলল, তুমি যখন তোমার ছেলের খোঁজ বেশি রাখো, তাই তুমি বরং বের করো আসল সত্য কি। বাবা বলল, আসলে আমার আগে খোঁজ নেওয়া দরকার ছিল, আমার ছেলে কি আসলে অপরাধ করছে নাকি করেনি। এই বলে মামুনকে কল দিল। মামুন বলল, আসসালামু আলাইকুম আঙ্কেল। বাবা বলল, ওয়ালাইকুম আসসালাম। বাবা, তোমাকে একটা কথা জিজ্ঞেস করতাম। মামুন বলল, কি আঙ্কেল? বাবা বলল, আচ্ছা মামুন, সেই দিন কি শুভ কোনো মেয়েকে কিস করেছিল? সত্যি কথা বলবে। মামুন বলল, না আঙ্কেল, সেই দিন শুভ তেমন কিছুই করেনি। বাবা বলল, তাহলে কি হয়েছিল? মামুন বলল, কি করে যে বলি আপনাকে। বাবা বলল, আরে সমস্যা নেই বলো। মামুন বলল, আচ্ছা তাহলে শুনুন। এই বলে তারপর মামুন বাবাকে সব বলে দিল। বাবা বলল, আমি কেমন বাবা হলাম, শুধু শুধু আমার ছেলেকে আমি কষ্ট দিলাম। এইদিকে নীলা ও তার বান্ধবী বসে আছে। মনি বলল, দোস্ত তুই এটা না করলেও পারতি। নীলা বলল, কি? মনি বলল, এই যে শুভকে এতটা অপমান না করলেও পারতি। নীলা বলল, দেখ মনি, তুই আমাকে শিখাতে আসিস না, ওই ক্ষেত আবার মার্কা পোলার এটাই শাস্তি হওয়ার দরকার। মনি বলল, আচ্ছা আমাকে এটা বলতো, তুই শুভকে ভালোবাসিস, তাহলে এটা কেন? নীলা বলল, কি ভালোবাসা? হাসালি বোন, আমি কখনো শুভকে ভালোবাসিনি। আমি তো তার উপর প্রতিশোধ নেওয়ার জন্য এমন ভালোবাসার অভিনয় করছি। আমি শুধু নিহালকে ভালোবাসি, আর নিহালও আমাকে ভালোবাসে। মনি বলল, সে কি করছে তোকে যে এমনটা করলি? নীলা বলল, সে আমাকে একদিন সবার সামনে থাপ্পড় দিয়েছিল। মনি বলল, কেন থাপ্পড় দিয়েছিল? নীলা বলল, আসলে বলিস না, যখন স্কুলে ছিলাম, সে মনে হয় তখন নতুন ভর্তি হয়েছে, তখনকার ঘটনা। স্কুলে আসার পর রিক্সাওয়ালাকে ভাড়া দিলাম, তখন রিক্সাওয়ালা বলে কম হয়েছে, অনেক বাড়াবাড়ি হয়। এক পর্যায়ে আমি যখন তার গালে একটা থাপ্পড় দিতে যাব, তখন কোথা থেকে শুভ এসে আমাকে থাপ্পড় দিয়ে সবার সামনে অপমান করে। মনি বলল, ও এইটার জন্য তুই তার সাথে ভালোবাসার অভিনয় করলি? বা, আমার এখন অনেকটা লজ্জা হচ্ছে। আমার প্রতি তোর মতো নিচু মনের মানুষের সাথে এতদিন বন্ধুত্ব ছিল। আসলে তুই জানিস না তুই কত বড় ভুল করেছিস। আসলে তুই কোনটা অন্যায় কোনটা সঠিক সেটা জানিস না। তোর অনেক অহংকার, তাই না? দেখবি এই অহংকার তোর পতনের মূল কারণ হবে। এটা বলে মনি চলে আসলো সেখান থেকে। নীলা বলল, সামান্য একটা ছেলের জন্য মনি আমাকে অপমান করতে পারলো, ছাড়বো না আমি ওই কুত্তাকে। এইদিকে আমি ঘুম থেকে উঠে ঠিক করলাম আমি আর এখানে থাকবো না। তাই আম্মুর কাছে গিয়ে বললাম, আম্মু তোমার সাথে একটু কথা ছিল। আম্মু বলল, কি কথা?
আমি বললাম আমি এখানে পড়ালেখা করব না, আমি টাউনে চলে যাব। আম্মু বলল কি না, আমি তোকে কোথাও যেতে দিব না, তুই আমার কাছে থাকবি। আমি বললাম আরে মা, বেশি না তো, 1 বছর লাগবে, ইন্টার ফাইনাল ইয়ার পরীক্ষা দিয়ে আবার চলে আসবো, তাও আমি এখানে থাকবো না। আর যদি তুমি আমার ভালো চাও তাহলে আমাকে যেতে দিবে। মা বলল কি আর করার, আচ্ছা তোর ভালো মানে আমার ভালো। এখন আপনাদের একটা কথা বলি, থাক কমু না, গল্প শুনতে থাকেন, এমনি জানবেন। আমি বললাম আচ্ছা মা, আমি তাহলে এখন আসি, কাপড় চুপড় গুছাতে হবে, আর সন্ধ্যায় যাব, সব আগে থেকে ঠিক করা, আর বাবাকে এইসব বলো না। মা বলল কিন্তু তোর বাবা যদি কিছু বলে তখন? আমি বললাম চিন্তা করো না, আমার মতো কুলাঙ্গারকে কিছু বলবে না। আমি রুমে এসে সব গুছাতে গুছাতে মামুন কল দিল। মামুন বলল দোস্ত। আমি বললাম বল কি বলবি। মামুন বলল আসলে দোস্ত, তোর নীলা তোর উপর প্রতিশোধ নিয়েছে। আমি বললাম কি বললি, আমি তো তাকে কিছু করিনি। তাহলে আচ্ছা কেন প্রতিশোধ নিল বলতো। মামুন বলল আসলে আমাকে মনি বলছে, তারপর সব বলল, আপনারা তো জানেনই। আমি বললাম ও তাহলে এই ব্যাপার, একটা সামান্য কাজের জন্য নীলা এটা করতে পারলো, তাকে তো আমি কখনোই ক্ষমা করব না। আচ্ছা তাড়াতাড়ি বের হবি বলে দিলাম। মামুন বলল তারপর আমি আমার প্রয়োজনীয় কিছু ব্যাগে নিয়ে আম্মুর সাথে কিছু কথা বলে রুমে এসে রেডি হয়ে মামুনকে কল দিলাম। আমি বললাম কিরে বের হয়েছিস তোরা। মামুন বললাম তুই রেল স্টেশনে চলে আয়, আমি আসি। বাড়িতে মিথ্যা বললাম, আমরা যাচ্ছি কক্সবাজারে, সেখানে মামুনদের একটা অফিসের কিছু কাজ আছে, সেটা দেখতে করতে যাচ্ছে মামুন আর মনি, আর ওখানে আমি যাচ্ছি ঘোরার জন্য, আমি ঘুরবো। আরেকটা কথা, মনি হলো মামুনের জিএফ প্লাস মামাতো বোন। আমি একটা কথা মাথায় ঢুকিয়ে নিয়েছি, নীলা যত আমার কাছে আসতে চাই আমি তাকে আর আপন করব না। আমি এখন আর নীলাকে ভালোবাসি না, আমি ভুলে গেছি সে আমার জীবনে ছিল নাকি ছিল না। কিছুক্ষণ পর স্টেশনে আসতে মামুন বলল এই নে টিকিট, তাড়াতাড়ি ট্রেনে উঠে পড়। তারপর আমি মামুন আর মনি ট্রেনে উঠে যার যার সিটে বসে পড়লাম। মামুন আমার থেকে একটু দূরে বসছে, কারণ মনি সহ যাচ্ছে, তাই তারা একসাথে বসছে। তাদের মাঝে আমি এক বেচারা, তাই আমি একা বসেছি, কানে হেডফোন লাগিয়ে গান শুনতে লাগলাম। তো গায়েস আপনারাই বলে যান এই অবস্থায় আমি কি গান শুনতে পারি। গান শুনতে শুনতে কখন যে ঘুমিয়ে গেলাম তার নিজেও বুঝতে পারলাম না। এইদিকে বাবা বলল এই শুভকে ডাকো খাবার খেতে। আম্মু বলল ও আসবে না। বাবা বলল কেন আসবে না, ও না খেলে তো শরীর খারাপ করবে। আম্মু বলল তোমার আবার তার প্রতি দরদ আসলো কখন থেকে। বাবা বলল মানে কি, শুভ আমাদের ছেলে, তাই মায়া তো হবেই তাই না, তুমি থাকো আমি গেলাম আমার ছেলেকে ডাকতে। আম্মু বলল শুভকে ডেকে লাভ হবে না। বাবা বলল নেই মানে, কোথায় আমার ছেলে, এত রাত হয়ে গেল এখনো বাসায় ফিরলো না কেন। আম্মু বলল শুভ চলে গিয়েছে কক্সবাজার। বাবা বলল চলে গিয়েছে মানে, মাথা খারাপ নাকি, আবুল তাবুল বলবা না তো, আমার ছেলে কক্সবাজার গেল আর আমাকে বলে গেল না। আম্মু বলল কেন বলে যাবে, এটা বলতে পারো। আচ্ছা তুমি নিজে বলতে পারবে গত 5-6 দিন তুমি আমার ছেলের খোঁজ নিয়েছো, কি করে না করে, কেমন আছে। আচ্ছা বাদ দিলাম খোঁজ তো দূরের কথা, তার সাথে ভালোভাবে কথা বলছো। বাবা কিছু না বলে মাথা নিচু করে আছে। আজ তোমার জন্য আমার ছেলে আমাকে ছেড়ে দূরে চলে গিয়েছে। সে বলে সে 1 বছর আসবে না, সেখান থেকে পড়াশোনা করবে। তার মুখে এমন কথা শুনে তখন আমার বুক ফেটে যাচ্ছিল। মনে হয় একটা মায়ের কাছ থেকে তার ছেলে আলাদা হওয়াটা কতটা কষ্টের তুমি জানবে কি করে। সে প্রতিদিন আমার কোলে বসে কান্না করত। কেন জানো, কারণ তুমি তার সাথে কথা বলতে না, তাই আমাকে বলতো মা আব্বুকে আমাকে কখনো ক্ষমা করবে না, আজ আমার ছেলে আমার থেকে আলাদা হয়েছে শুধুমাত্র তোমার জন্য, আমি তোমাকে কখনো ক্ষমা করব না। যতদিন আমার ছেলে এই বাড়িতে না আসে তুমি আমার সাথে একটা কথাও বলবে না। বাবার চোখে পানি টলমল করছে। বাবা আম্মুর হাত ধরে বলল আমি নিজেও জানি না আমি কতটা ভুল করে ফেলেছি, প্লিজ তুমি আমাকে ক্ষমা করে দাও, আমি শুভকে যেখান থেকে পারি তোমার কাছে নিয়ে আসবো। আম্মু বাবার হাত এক ঝাটকিয়ে সরিয়ে বলল চুপ, এখন এইসব না বলে আগে নিয়ে আসো তারপর কথা, এর আগে না। এই বলে মা চলে গেল। মাঝরাতে ঘুম ভাঙতে আমার পাশে তাকিয়ে দেখি একটা মেয়েটা ঘুমাচ্ছে, কি নিষ্পাপ, ছোট্ট বাচ্চাদের মতো করে ঘুমাচ্ছে। আমি তার এই নিষ্পাপ ঘুমন্ত চেহারার দিকে তাকিয়ে থাকলাম। তার দিক থেকে আমার চোখ যেন সরছে না। কোনো এক মহান ব্যক্তি বলেছেন ঘুমন্ত অবস্থায় যে মানুষকে মায়া সুন্দর লাগবে সে আসল সুন্দর। সকালবেলায় মামুনের ডাকাডাকিতে ঘুম ভাঙলো, তখন পাশে তাকিয়ে দেখলাম মেয়েটি নেই। এইদিকে ওইদিকে তাকাতে লাগলাম। মামুন বলল কিরে কাকে খুঁজতেছিস। আমি বললাম এখানে একটা মেয়ে, থাক কেউ না, চল ট্রেন থেকে নামি। মামুন বলল কি হয়েছে, তুই কি লুকাচ্ছিস। আমি বললাম আরে কিছু না তো, মনে হয় স্বপ্ন দেখছিলাম। তারপর ট্রেন থেকে নেমে একটা গাড়ি নিয়ে একটা হোটেলে উঠলাম। আগে থেকেই বুকিং ছিল। আমি আর মামুন একটা রুমে যাচ্ছি, আর মনি তাদের বাসায় চলে গেল। অফিসটা মনির আব্বু দেখে, যদিও এটা মামুনদের। আমি আর মামুন ফিরে এসে রুমে কিছুক্ষণ বসতে কল দিল মামুনকে। মনি বলল হ্যালো, আমি তোমাদের হোটেলের নিচে, তুমি শুভকে নিয়ে আসো, আমরা নাস্তা করে ঘুরতে যাব, কাল থেকে তো অফিসে যেতে হবে, সময় পাবো না। মামুন বলল চল শুভ, আজ পুরো দিন ঘুরবো।
আমি বললাম তারপর আমরা হোটেলের নিচে একটা রেস্টুরেন্টে গিয়ে নাস্তা করতে লাগলাম। এবার আপনাদের হয়তো একটা প্রশ্ন থাকবে, আমরা এখনো ছোট, অফিসের কি বুঝবো? আসলে এখানে অফিসের ম্যানেজারের কিছু সমস্যার কারণে 3 দিনের ছুটিতে গিয়েছে, আর এখন কাজের অনেক চাপ, তাই ম্যানেজারের দরকার। তাই এখানে মামুন ও মনি আসলো। আমার কোনো কাজ নেই, আজাইরা চলে আইছি। তারপর হোটেল থেকে বের হয়ে সমুদ্র সৈকতে অনেকক্ষণ ঘুরলাম। আমার আর কি, ঘোরাঘুরি তো সব মামুন শালা করছে, তার বোর লগে আছে। আমি একা মানুষ, তাই এদের মাঝে না থেকে নিজের মতো ঘোরাঘুরি করলাম। রাত পর্যন্ত বাইরে ঘুরে হোটেলে এসে ঘুম দিলাম। সকালবেলায় মামুনের ডাকাডাকিতে ঘুম ভেঙে গেল। এই তো সমস্যা কি? গরুর মতো চিৎকার করছিস কেন? শান্তি মতে ঘুমাতে দিবি না? মামুন বলল, শালা অফিসে যাবি না? আমি বললাম, আমি সেখানে গিয়ে কি করব? তুই আর মনি যা তো, আমি ঘুমাই। এই বলে আবার ঘুমিয়ে পড়লাম। এইবার মামুন এক লাথি দিয়ে আমায় ফেলে দিল খাট থেকে। আমি বললাম, ও মা গো, গেল গেল, আমার সাদের কোমরটা গেল। ওই শালা, তুই আমার লাথি মারলি কেন? মামুন বলল, এখন ফ্রেশ হতে না গেলে আরো 2টা দিমু। তারপর এক ধরনের জোর করে আমাকে ওয়াশরুমে ঢুকিয়ে দিল। আমি বললাম, শালা তোর কখনো বিয়ে হবে না, আর যদি বিয়ে হয় তোকে লাথি মেরে এভাবে তুলবে। এরপর ফ্রেশ হয়ে রেডি হয়ে নাস্তা করে 2জন মিলে অফিসে গেলাম। মনি তাদের বাসা থেকে যাবে। অফিসে এসে মামুনকে বললাম, দোস্ত, আমার তো কোনো কাজ নেই, তাই কি করব, পুরো অফিসটা ঘুরে দেখি। মামুন বলল, আচ্ছা, আমি পিয়ন চাচাকে বলে দিচ্ছি, তোকে সবকিছু ঘুরিয়ে দেখাবে। এইদিকে বাবা আমাকে খুঁজতে চলে এলো কক্সবাজারে। অন্যদিকে নীলার কেমন জানি কিছু ভালো লাগছে না, কেমন মনমরা হয়ে থাকে। তার কাছে মনে হয় সে কিছু একটা হারিয়ে ফেলেছে। এবং রাতে সকালে যখন মোবাইলে কল বা নোটিফিকেশনের আওয়াজ হয়, তখন সে দৌড়ে এসে মোবাইল হাতে নেয়। তারপর আবার কি মনে করে হতাশ হয়ে যায়। নেহাল বলল, কি হয়েছে তোমার নীলা? এই কয়দিন দেখছি তুমি কেমন জানি হয়ে গেছো, আমার সাথে ঠিক মতো কথা বলো না, কিছু বললে এড়িয়ে যাও, কি হয়েছে তোমার? নীলা বলল, তেমন কিছু না, এমনি। নেহাল বলল, আচ্ছা চলো ঘুরতে যাব, তাহলে মুড ভালো হয়ে যাবে। নীলা বলল, না, আমার ভালো লাগছে না, তুমি যাও, আমি বাড়ি গেলাম। নেহাল বলল, ভালো লাগবে কেন, এখন তো আর শুভ নাই। নীলা বলল, নেহাল, মাথা গরম করো না তো, আমার এমনি ভালো লাগছে না। নেহাল বলল, সত্যি কথা বললে দোষ, আসলে তুমি আমাকে ভালোবাসো না, এটা আমি বুঝতে পারছি। নীলা বলল, যা, তোর যেটা ইচ্ছা ভাব। এই বলে নীলা চলে গেল তার বাড়িতে। এইদিকে আমি একটা চেয়ারে বসে ফোন টিপছি, তখন একটা মেয়ে এসে বলল, আসেন ভাইয়া, আপনাকে অফিস ঘুরিয়ে দেখাচ্ছি। আমি মেয়েটার দিকে তাকিয়ে দেখলাম, মেয়েটা আমার সমবয়সী হবে হয়তো, বা বড়। তবে যাই বলি না কেন, মেয়েটা কিন্তু দেখতে অনেক কিউট। আমি বললাম, কিন্তু আপনাকে দেখে তো কোনো পিয়ন চাচা বা পিয়ন খালা লাগতেছে না। মেয়েটা আমার কথা শুনে প্রচুর রাগ করলো, তা তার মুখ দেখেই বুঝতে পারছি। বাট সে আমার উপর রাগ দেখাতে পারছে না কেন জানি, তবে রাগী মুখটা দেখতে আরো কিউট লাগে। মেয়েটি বলল, শালা খচ্চর, বাননের 3 নম্বর বাচ্চা, শয়তানের নাতিন, মনটা চাই এক্ষুনি করলার শরবত বানিয়ে আদর করে খাওয়াই দেই, আমি নাকি কাজের খালাম, বিড়বিড় করে বলল। তারপর শুকনো একটা হাসি দিয়ে বলল, আসলে ভাইয়া, পিয়ন চাচার অনেক কাজ, এখন মিটিং চলছে, তাই মিনি আমাকে পাঠালো। আমি বললাম, ও আচ্ছা, আপনি মনি আপুকে মিনি কেন বললেন? মেয়েটি বলল, কারণ মনি আমার মামাতো বোন। আমি বললাম, ও। মেয়েটি বলল, জি ভাইয়া। আমি বললাম, আচ্ছা তাহলে চলেন আন্টি, আমাকে অফিসটা ঘুরিয়ে দেখান। মেয়েটি বলল, এই যে, আমাকে কোন দিক দিয়ে আন্টি মনে হয়? আমি আন্টি নাকি? ওমা, মেয়ে তো দেখি রেগে গেল। আমি বললাম, তাহলে এইরকম একটা পিচ্চি ছেলেকে কোন দিক দিয়ে ভাইয়া মনে হয়? আমাকে বলে পিচ্চি, আজ বিয়ে দিলে কাল 11টা বাচ্চার বাপ হয়ে যাব, আর সে নাকি বলে বাচ্চা। মেয়েটি বলল, তাহলে কি ডাকবো? আমি বললাম, আমার নাম শুভ, বুঝলেন, শুভ ডাকবেন। আর হ্যাঁ, আপনার নাম কি? মেয়েটি বলল, আচ্ছা ডাকমুনি, আমি জেরিন। আমি বললাম, তাহলে আমি আপনাকে জেরিন আপু বলে ডাকবো, কেমন? জেরিন বলল, শালা আসলে একটা খচ্চর, আমার মতো একটা মেয়েকে বলবে কিনা আপু, শালা তোর কখনো বিয়ে হবে না, বদদুয়া দিলাম মনে মনে। ওকে ডাকিয়েন, এখন চলেন তো। দেখি কথাটি রাগ দেখিয়ে বলল, তাতে আমার কি, আমি তো ঘুরতে আইছি। তারপর জেরিন আপুর সাথে ঘুরতে লাগলাম পুরো অফিসটা ঘুরে দেখার সময় আমি জেরিন আপুর সাথে একটা কথাও বলিনি, শুধু আপু এটা কি, এটা কোন ডিপার্টমেন্ট ইত্যাদি। এইদিকে জেরিন আপু বলল, শালা উজবুক, তেলাপোকা, ইঁদুর, আমাকে আপু ডাকতে ডাকতে মনে হয় নিজের মায়ের পেটের বোন বানিয়ে দিবে। তোকে খালি একবার বাগে পাই, দেখাবনি মজা। আমি বললাম, জেরিন আপু, আমরা তো অনেক ঘুরলাম, চলো এখন কিছু খেয়ে নি। জেরিন বলল, ওই পোলা, খালি আপু আপু কেন বলছো? আমি তোর কোন জন্মের বোন? আমাকে আপু ডাকবি না, নাম ধরে ডাকবি, বুঝলি? আমি বললাম, কিন্তু আপু তুমি। জেরিন বলল, আরেকবার আপু ডাকবি নাক ফাটিয়ে দিমো আর চিৎকারও করবো। আমি জেরিনের এমন কথা শুনে ভয় পেয়ে গেলাম। মেয়েটার যেই রাগ, হয়তো নাক ফাটিয়ে দিতে পারে। আমার আবার মেয়েদের প্রতি বিশ্বাস নেই, কিন্তু সম্মান করি। আচ্ছা আর আপু ডাকবো না, নাম ধরে ডাকবো।
জেরিন আমার গাল টান দিয়ে বলল, গুড বয়, চলো নিচে অফিস ক্যান্টিনে। আমি বললাম, এভাবে গাল টানলেন কেন? জেরিন বলল, আমার ইচ্ছা হয়েছে তাই, তাতে তোমার কি? আমি বললাম, দেখেন, গায়ে হাত দেওয়া আমার একদম পছন্দ না, তাই একদম গায়ে হাত দিবেন না। জেরিন বলল, সরি, চল তাহলে। হ্যাঁ, গায়ে হাত দিবেন না, সেটা সময় বলে দিবে, মনে মনে বলল। তারপর আমরা নিচে ক্যান্টিনে এসে নিজের মতো অর্ডার দিয়ে খাবার খেলাম। তখন মামুন এসে বলল, দোস্ত তোরা এখানে চল, খালাদের বাসায় যাব, আজ আর কাজ নেই। আমি বললাম, ও আচ্ছা চল। তারপর 4 জন মিলে মামুনদের খালাদের বাসায় গেলাম। সেখানে দুপুরে খেয়ে সন্ধ্যা পর্যন্ত থেকে চলে আসলাম হোটেলে। মামুনের খালা খালু অনেক ভালো, ওখানে থাকতে বলছিল কিন্তু থাকিনি। আর মামুনকে তো অনেক বকা দিছে, কেন তাদের বাসায় না থেকে হোটেলে উঠছি, হ্যান ত্যান আরো অনেক কিছু। মামুন বলল, জেরিনের সাথে তো ভাব কিসের? আমি বললাম, ভাব মানে তোর কথা বুঝতেছি না। মামুন বলল, বুঝি বুঝি, সব বুঝি, আমাদের না বললে কি হবে? আমি বললাম, আরে তুই যেটা ভাবছিস আসলে সেটা না, এমনি একটু কথা বলা হয়েছে, আর তুই তো জানিস আমি আর ওইসব ভেজালে পা দিব না। মামুন বলল, তোর বাবা ফোন দিচ্ছে, কি বলবো? আমি বললাম, তুই ধরবি না কেন? ফোন দিবে বুঝতে পারছি না। আর শোন, নতুন সিম ঢুকাম, এই নে পুরাতন সিম খুলে রাখ। মামুন আমার কথা মতো কাজ করলো। আমি বললাম, চল 2 জন মিলে সমুদ্রের পাড় থেকে ঘুরে আসি। মামুন বলল, চল ঘুরে আসি। এখানে মামুনদের সাথে অফিসে যাওয়া, সন্ধ্যায় 2 জন মিলে ঘোরাঘুরি, আর অফিসে গেলে জেরিনের সাথে আড্ডা দেওয়া, এইভাবে 7 দিন কেটে গেল। আমি এতটা ঘোরাঘুরি আর আড্ডাতে ব্যস্ত হয়ে গেছি, আমার মনে হয় না আমার মনের ভিতরে এত কষ্ট আছে। আমি আর জেরিন এখন বেস্ট ফ্রেন্ড হয়ে গেছি, যদিও সে আমার থেকে বড়। তার সাথে দুষ্টামি করা, মজা করতে করতে কিভাবে যে সময় চলে যায় নিজেও জানি না। এই 7 দিনে আম্মুর সাথে কথা বলছি, আম্মু অনেক কান্না করে চলে আসতে। আর আপুর সাথে এখনো কথা বলিনি, আমার সাথে রাগ করেছে আমি তাকে ছেড়ে চলে আসছি না বলে। এইদিকে আব্বু আমাকে খুঁজতে খুঁজতে অনেকটা ক্লান্ত, অনেক চেষ্টা করছে আমাকে খুঁজার, কিন্তু পাইনি। অন্যদিকে নীলা সারাদিন মন খারাপ করে বসে থাকে, আর কলেজে গেলে এইদিক ওইদিক কাকে যেন খোঁজে। আর নীলার মন খারাপ দেখে তার বাবা বলছে তাই তাকে শপিং করাতে নিয়ে যাবে। তাই নীলাও বলছে তারা নাকি রিক্সা করে যাওয়া আসা করলো। এরপর তো নীলাও তার বাবাকে রিক্সা করে শপিং করে বাসার সামনে নামলো। তারপর তার বাবা রিক্সাওয়ালাকে ভাড়া দিতে রিক্সাওয়ালা চাচা বলল, স্যার আর একটু বাড়িয়ে দিন, এখানে তো 100 টাকা ভাড়া, আপনি দিলেন 90। নীলা বলল, এই বেশি কথা না বলে যেটা দিয়েছে সেটা নিয়ে চলে যা। রিক্সাওয়ালা চাচা বলল, স্যার অনেক কষ্ট করে রিক্সা চালাই, এতে পরিবার চলে, এতে যদি আপনারা ভাড়া কম দেন তাহলে আমরা চলবো কেমনে? নীলার বাবা বলল, নীলা, বড়দের সাথে কেমন করে কথা বলতে হয় তুমি জানো না? এই নেন চাচা, আপনার ভাড়া 50 টাকা। এই বলে চলে যেতে লাগলো। তখন রিক্সাওয়ালা চাচা বলল, দাঁড়ান স্যার, 40 টাকা দিয়ে বলল, এই নেন আপনার ফেরত টাকা। স্যার আমরা গরিব হতে পারি, তবে ডাকাত না, আমার ন্যায্য ভাড়াই চাই, তার থেকে বেশি চাই না, কমও না। হ্যাঁ অনেক আছে, ভাড়া বেশি নাই, কিন্তু আমি এমন না, হালাল টাকা কামাই করে খাবো, এতে যদি না খেয়ে মরতে হয় তাতেও রাজি আছি। এই বলে রিক্সাওয়ালা চলে গেল। এইদিকে নীলার এই কথাগুলো শুনে কেন যেন মনে হলো সে কিছু একটা ভুল করছে। নীলার বাবা বলল, কিরে তুই কোথায় হারিয়ে গেলি? আবার এই বলে ধাক্কা দিল। নীলা বলল, কই চলো বাসায় চলো। এরপর নীলা বাসায় ঢুকে রুমে গিয়ে সে ভাবতে লাগলো, ঠিকই তো বলেছে রিক্সাওয়ালা চাচা, আর আমি এইরকম একজনের সাথে বিয়াদবি করছি বলে শুভ আমাকে মারে, যাতে আমি আমার ভুল বুঝতে পারি, কিন্তু আমি তাকে কি করলাম এটা ভাবতেই নিজের প্রতি ঘৃণা লাগছে। এইভাবে অনেক কথা ভাবতে ভাবতে ঘুমিয়ে গেল নীলাম। এইদিকে আজ আমি আর মামুন তাড়াতাড়ি অফিসে আসলাম, কারণ আজ রাতে আমরা চলে যাব। অফিসে বসে ফোন টিপছি, তখন একটা মেয়ে এসে বলল, হাই কি করেন? আমি বললাম, বসে বসে তারা গুনি। মেয়েটি বলল, মিথ্যা কেন বলছেন, আমি দেখতেছি মোবাইল টিপতেছেন। আমি বললাম, দেখতে যখন পারছেন তাহলে বলছেন কেন? মেয়েটি বলল, এইরকম ভাবে কথা বলছেন কেন, একটু সুন্দরভাবে কথা বলতে পারেন না? আমি বললাম, সরি, দুঃখিত। সম্মানিত মেয়ে মানুষ, আপনি এখানে কি কথা পেশ করিতে আসিয়াছেন, দয়া করে আপনার কথা পেশ করিতে পারেন। মেয়েটি হেসে বলল, আপনি অনেক মজার মানুষ। আমি বললাম, এখানে মজার কি বলছি আজব? মেয়েটি বলল, এই যে আমার নাম ঋতু, আমি মেয়ে মানুষ নাম, আপনার নাম কি? আমি বললাম, ও আমার নাম শুভ। ঋতু বলল, আচ্ছা পড়ালেখা করেন? আমি বললাম, না। ঋতু বলল, তাহলে কি করেন? আমি বললাম, মোবাইল টিপি। ঋতু হেসে বলল, আচ্ছা কিসে পড়েন? আমি বললাম, টেবিল চেয়ারে পড়ি। ঋতু বলল, আচ্ছা আপনি এমন কেন, সবকিছুতে টেরা টেরা কথা কেন বলেন? আমি বললাম, কারণ আমি টেরা কথা বলতে ভালোবাসি। ঋতু বলল, ও গুড। তারপর তার সাথে কিছুক্ষণ কথা বললাম। ঋতু বলল, আচ্ছা আমি আসি, কাজের সময় হয়ে গেছে। আমি বললাম, কেন, আর একটু থাকেন? ঋতু বলল, না, আরেকদিন, এখন অনেক কাজ। আমি বললাম, যান, আপনার সাথে কথা বলে ভালো লাগলো। ঋতু মেয়েটি একটা মুচকে হাসি দিয়ে চলে গেল। উফ বাবা, বাঁচা গেল, কি বাঁচাল মেরে বাবা। কেউ এত কথা বলে, আর কিছুক্ষণ থাকলে হয়তো মাথা হ্যাং হয়ে যেত। তখন মনে পড়লো আজ রাতে তো চলে যাব, এইবার মন খারাপ হয়ে গেল।
কারণ এখানে থাকতে থাকতে অনেকটা এখানকার পরিবেশ মানুষজনের মায়াতে পড়ে গেছি। হঠাৎ পেছন থেকে জেরিন বলল, কিরে মন খারাপ হয়ে গেল নাকি? আমি বললাম, কেন মন খারাপ হবে? জেরিন বলল, না দেখলাম কত সুন্দর করে কথা বললি, এখন তো চলে গিয়েছে, তাই মনে হলো মেয়েটির জন্য মন খারাপ হয়ে গেল। আমি বললাম, রে, মেয়েটা অনেক ভালো, অনেক সুন্দরভাবে কথা বলে, মেয়েটি চলে যাওয়াতে অনেক কষ্ট পাচ্ছি। জেরিন বলল, কি কুত্তা বিলাই হনুমান, মেয়েটি চলে যাওয়াতে কষ্ট পাচ্ছিস তাই না? কই, আমি চলে গেলে একবারও বলিস না দোস্ত আর একটু থাক, তুই গেলে আমি কষ্ট পাবো। প্রতিদিন তোকে আমি নিচ থেকে কল দিই, তুই একবারও নিচ থেকে কল দিস না, তার মানে তুই আমাকে বন্ধু মনে করিস না? তুই ওই সাতচুন্নির ডাইনিকে বন্ধু মনে করিস তাই তো? যা, তোর সাথে কথাই বলবো না। এগুলো বলছে আর আমার পিঠে কিল ঘুষি দিতেছে। আমি বললাম, ঠান্ডা অনেক লাগতেছে আমার। জেরিন বলল, না আরো মারবো, তোকে কি আদর করার জন্য মারছি নাকি? আমি বললাম, প্লিজ আর মারিস না, আমি না তোর বন্ধু, আমি তো তোকে রাগানোর জন্য এইসব বলছি। জেরিন বলল, তোর আমাকে রাগাতে ভালো লাগে তাই না কুত্তা? আমি বললাম, রে অনেক। আচ্ছা, তোকে অনেক মিস করবো রে। জেরিন বলল, কেন কেন? আমি বললাম, আজ রাতে চলে যাব আমরা। এটা বলতেই আমি খেয়াল করলাম জেরিনের মুখটা কালো হয়ে গেছে। জেরিন বলল, আরো কয়টা দিন থাক না প্লিজ। আমি বললাম, না রে, আম্মু অনেক কান্না করতেছে, কারণ আমাকে অনেক ভালোবাসে তো তাই। জেরিন বলল, ও আচ্ছা, তাহলে আজ চলেই যাবি? আমি বললাম, জেরিন বলল, আচ্ছা তুই থাক তাহলে, আমার বাড়িতে অনেক কাজ আছে। এই বলে জেরিন চলে যেতে লাগলো। আমি বললাম, আজ মনে করছিলাম একজনকে নিয়ে পুরো দিন ঘুরবো, কিন্তু তার তো কাজ আছে, তাই কি করার, ঋতুকে নিয়ে যাব। এটা বলতে জেরিন আমার কাছে এসে আমার কলার ধরে বলল, এই কুত্তা, আমাকে ছাড়া অন্য কাউকে নিয়ে ঘোরার কথা বললে গলা টিপে মেরে ফেলবো, চল আমাকে নিয়ে। আমি বললাম, কিন্তু তোমার তো কাজ আছে তাই না? জেরিন বলল, কিসের কাজ? ভার্মে যাক কাজ, তুই আজ আমাকে নিয়ে সারাদিন ঘুরবি, চল। এই বলে আমার হাত ধরে অফিস থেকে বের হতে লাগলো। আমি বললাম, আরে কি করছো, হাত ছাড়ো, সবাই দেখছে তো। জেরিন বলল, দেখলে আমার কি, তুই হাঁটবি নাকি কোলে তুলমো? তারপর জেরিনের সাথে অফিসের নিচে আসতে একটা রিক্সা নিয়ে ঘুরতে বের হলাম। রিক্সাতে বসার সময় এমন ভাবে আমার হাতটা ধরে রাখছে আমি যেন তার বিএফ। আমি বললাম, কি করছো, এইভাবে হাত ধরে রাখছো কেন, লোকে কি বলবে? জেরিন বলল, বেশি কথা না বলে চুপচাপ বসে থাক, না হলে লাথি মেরে ফেলাই দিমু। রেগে বলল কথাটা। তার কথা শুনে আমি চুপ হয়ে গেলাম। তারপর আমরা বিকাল পর্যন্ত অনেক জায়গায় ঘুরলাম। দুপুরে খাবার একটা রেস্টুরেন্টে খেয়ে আবার ঘুরতে লাগলাম। বিকালবেলায় নদীর পাড়ে আমি আর জেরিন নীরব হয়ে বসে আছি, কারোর মুখে কোনো কথা নেই। আমি লাল রক্তবর্ণ ধারণ করা সূর্যের দিকে তাকিয়ে আছি আর মনে মনে ভাবতেছি। ভাবনার জগৎ থেকে ফিরে আসলাম জেরিনের ডাকে। তারপর আমি জেরিনের দিকে তাকালাম, তাকিয়ে দেখি তার মুখটা কেমন জানি ভারী হয়ে গেছে, আগের মতো সেই চঞ্চল ভাবটা নেই। জেরিন বলল, আচ্ছা শুভ, আমি দেখতে কেমন? আমি বললাম, তুমি দেখতে সুন্দর, তুমি অনেক ভালো, তোমার কথা বলা, তোমার আচার আচরণ, সব দিক থেকে তুমি বেস্ট, তুমি যে কারোর মনই জয় করে নিতে পারবে। জেরিন বলল, আচ্ছা, আমি যদি কাউকে ভালোবাসি বলি তাহলে সে কি আমাকে ফিরিয়ে দিবে? আমি বললাম, কি যে বলো না, তোমার মতো সুন্দর এত ভালো একটা মানুষের প্রপোজ কেউ ফিরিয়ে দিবে তা প্রশ্নই আসে না। তা কাকে ভালোবাসো, আমাদের দুলাভাইকে একটু দেখতে চাই। এটা বলতেই জেরিন একটা মুচকি হাসি দিল। জেরিন বলল, ও আচ্ছা শুভ, আমি যদি তোমাকে একটা কথা বলি তাহলে তুমি রাগ করবে? আমি বললাম, কি কথা বলো, আমি রাগ করব কেন, আজব, তুমি নির্দ্বিধায় বলো, কোনো সমস্যা নেই। এরপর জেরিন এমন একটা কাজ করবে তা আমি কখনোই ভাবতে পারিনি। জেরিন আমার সামনে হাঁটু গেড়ে বসে বলতে লাগলো, মিষ্টি হেসে কথা বলে পাগল করে দিলে, তোমায় নিয়ে হারিয়ে যাব আকাশের নীলে, তোমার জন্য মনে আছে অফুরন্ত আশা, সারা জীবন পেতে চাই তোমার ভালোবাসা। আমি তোমাকে আমার বলা সব কথার চেয়ে বেশি ভালোবাসি, আমি তোমাকে আমার করা সব কাজের চেয়ে বেশি ভালোবাসি, আমি তোমাকে এখানে শেষ পর্যন্ত ভালোবেসে যাব। আমি জেরিনের কথাগুলো শুনে থ হয়ে দাঁড়িয়ে রইলাম। এইসব কি বলছে জেরিন? আমি বললাম, দেখো জেরিন, আমি তোমাকে ভালোবাসতে পারবো না। জেরিন বলল, কেন পারবে না? তুমি তো এইমাত্র বলেছো আমাকে কেউ ফিরিয়ে দিবে না, প্রপোজ করলে, তাহলে তুমি কেন ফিরিয়ে দিচ্ছ? আমি বললাম, দেখো, আমি অন্যের কথা বলছি, এই বলে যে আমি এটা নিজের জন্য বলবো এটা না, আমি তোমাকে একসেপ্ট করতে পারবো না। জেরিন বলল, কেন, আমার মধ্যে কি কমতি আছে একবার বলো। আমি বললাম, তোমার মধ্যে কোনো কমতি নেই, আমি তোমাকে ভালোবাসতে পারবো না, আমি চাই না আমি আবারও কারোর মায়াতে পড়ি, আমি চাই না আমি আবারও কারোর অবহেলায় কষ্ট পাই, আমি নিজের মতো করে নিজের শহরে বাঁচতে চাই, কাউকে লাগবে না আমার। জেরিন বলল, শুভ, সবাই কিন্তু এক নাম। আমি বললাম, এটা ঠিক, সবাই এক না,
কিন্তু আমি তো একজন, তাই আমি আমার জীবনে আর কোনো কষ্ট পেতে চাই না। আমি আমার মতো থাকতে চাই, বুঝলে? জেরিন বলল, কিন্তু আমি যে তোমাকে অনেক ভালোবাসি, আমার কি হবে? আমি বললাম, দেখো, এই এক সপ্তাহে কোনো ভালোবাসা জন্ম নেয় না, এটা শুধু আবেগ, তাই আবেগটা উঠে গেলে সব ঠিক হয়ে যাবে। জেরিন বলল, কিন্তু আমি আর কথা বলতে না দিয়ে বললাম, দেখো, তুমি আমার থেকে ভালো কাউকে খুঁজে নিও, আমি তোমার যোগ্য না ভাই। এই বলে আমি চলে আসতে লাগলাম। জেরিন চিৎকার দিয়ে বলল, আমি তোমাকে ভালোবাসি আর তোমাকে বাসবো আর তোমার অপেক্ষায় থাকবো। আমি সেখান থেকে একটা রিক্সা নিয়ে চলে আসলাম হোটেলে এসে রুমে ঢুকে ফ্রেশ হয়ে শুয়ে শুয়ে ভাবতে লাগলাম, ঠিক একইভাবে নীলা আমার জীবনে এসেছিল আর জীবনটাকে ছারখার করে এখন নেয়ালের হয়ে গেছে। মানুষ এমন কেন? নিজে মায়া দেখাবে, নিজে ভালোবাসা শিখাবে, আবার নিজেই অবহেলা করে চলে যাবে। ঠিক কষ্ট হবে আবার আমাদের, কারণ অনেক বেশি তার মায়াতে পড়েছিলাম, অনেক বেশি তাকে ভালোবেসেছিলাম। সে তো আমার উপর প্রতিশোধ এমনি নিতে পারতো, কিন্তু এত বড় অপবাদ কেন দিল? আর যদি সে আমাকে ভালোবাসতো তাহলে সে কখনোই আমাকে এত বড় অপবাদ দিতে পারতো না। সে আমাকে কখনো ভালোবাসেনি, শুধু তার অভিনয় ছিল। এগুলো ভাবতেছি আর চোখের পানি ফেলতেছি। তখন মামুন বলল, কিরে, তোর আবার কি হলো? আমি বললাম, তেমন কিছু না রে, পুরোনো কথা মনে পড়ে গেল। মামুন বলল, তোকে মানা করছি না এইসব না ভাবতে? আমি বললাম, ভাই, তুই হয়তো আমাকে মানা করতে পারিস আর আমি হয়তো তোর কথায় মাথা নাড়াবো, কিন্তু ভালো তো বাসছিলাম আমি, তাই অবহেলা অপমানের কথাগুলো মনে পড়লে কষ্ট আমারই মনে ভীত হয়। মামুন বলল, ভাই, আমি তো বুঝি, তাই প্রতি রাতে যখন নিজে নিজে কান্না করস তখন কিছু বলি না, কারণ হয়তো রাতে একা একা কান্না করলে তোর হয়তো কষ্ট একটু কমবে। আমি বললাম, কি? তার মানে আমি রাতে কান্না করি যে, এটা তুই জানতিস? মামুন বলল, তবে কিছু বলতাম না। আমি বললাম, জানিস, দিনে সবার সাথে হাসি খুশি থাকলেও রাতে কিন্তু নিজেকে একা মনে হয়। জানিস, আমার শুধু একটা কথা ভেবে কষ্ট লাগে, যেই বাবা আমার সাথে বন্ধুত্বের মতো থাকতো আর সেই বাবা আমাকে চিনল না, আমাকে ইফতিজার বলছে। জানিস, তখন আমার প্রচুর কষ্ট লাগতো। যখন আমি খাবার খেতে বসলে বাবা না খেয়ে উঠে যেত। এটা বলে কান্না করতে লাগলাম। মামুন বলল, ভাই, কান্না করিস না, সব ঠিক হয়ে যাবে। চল একটু নদীর ধার থেকে ঘুরে আসি। আর আজ রাত 8টা বাজে আমাদের ট্রেন, বুঝতে পারলি? আরো 1.5 ঘন্টার সময় আছে, কিছুক্ষণ ঘুরি, তোর মনটা ভালো হয়ে যাবে। আমি বললাম, চল তাহলে। তারপর আমি আর মামুন চলে আসলাম নদীর ধারে বেড়াতে। এইদিকে বাবা বলল, আফরিন, তোর মাকে বল না আমার সাথে একটু কথা বলতে, আমি আর এই অবহেলা সহ্য করতে পারছি না। আম্মু বলল, আফরিন, ওনাকে বলে দে, সে এই সামান্য অবহেলা সহ্য করতে পারে না, তাহলে আমার ছেলে কিভাবে সহ্য করছে? বাবা বলল, প্লিজ, তুমি আমাকে ক্ষমা করে দাও, আমি আর এমনটা করব না। তুমি তোমার ছেলেকে বলো চলে আসতে, আমি আমার ছেলেকে না দেখলে কেমন কেমন লাগে। আম্মু বলল, কেন, আবার অবহেলা করতে নিয়ে আসতে বলছেন? না, আমি একদম আসতে বলবো না, শুভ ওখানেই ভালো থাকবে। আফরিন বলল, তোমরা কি শুরু করে দিলে? বাবা, তুমি জানো না তোমার ছেলে কেমন? একবার তো পারতে সবকিছু যাচাই করতে, তা না করে হ্যান ত্যান বললাম, তারপরও তার সাথে ঠিক মতো কথা বলতা না, আর আবার কেউ খুঁচা মেরে মেরে কথা বলতা। এখন কি হবে? ভাই তো চলে গেছে, এখন তোমরা এইসব নিয়ে কথা কাটাকাটি করে কোনো লাভ আছে? মা বলল, আমি তো সেটাই বলছি, ওনাকে বলিস আমার সাথে যেন কথা না বলে। এই বলে মা সেখান থেকে চলে গেল। বাবা বলল, মা, আমি তো অনেক খুঁজেছি, কিন্তু ওকে তো পাই না, কিভাবে পাবো? সে তো সিম চেঞ্জ করে দিয়েছে। আফরিন বলল, আরে বাবা, হারিয়ে যাওয়া মানুষকে পাবা, কিন্তু নিজেকে লুকিয়ে ফেলা মানুষকে নয়। এই বলে চলে আসলো আফরিন। এইদিকে আমি আর মামুন কিছুক্ষণ ঘোরাঘুরি করে রুমে এসে ফ্রেশ হয়ে রেডি হয়ে দুইজন চলে আসলাম রেল স্টেশনে। মনিভাবি আসবে না, তিনি কয়দিন থাকবে, তাই আমরা দুইজন যাচ্ছি। তারপর ট্রেন আসতে আমরা দুইজন ট্রেনে উঠে গেলাম, দুইজন একসাথে বসেছি। এইদিকে নীলা শুয়ে শুয়ে ভাবতেছে, আচ্ছা, আমি তো শুভকে অনেক খারাপ অপবাদ দিয়েছি, সে কি আমাকে ক্ষমা করে দিবে? আর তাকে তো কলেজেও দেখি না, কেমনে ক্ষমা চাইবো? আর ক্ষমা করলেই কি, না করলেই কি? আমি জাস্ট আমার কর্তব্য পালন করব। যেহেতু আমার ভুল হয়েছে, তাই ক্ষমা আমাকে চাইতেই হবে। প্রায় 5টা ঘন্টা পর আমাদের শহরে পৌঁছে গেলাম। আমি এখন নিজের বাসায় যাব না, আজ মামুনদের বাসায় থাকবো, তাই চলে গেলাম মামুনদের বাসায়। সকালবেলায় ঘুম থেকে উঠে আমি আর মামুন নাস্তা করলাম একসাথে। তারপর আমি আমার ব্যাগ নিয়ে আঙ্কেল আন্টিকে বললাম আমি চলে যাচ্ছি। আন্টি বলল, কি বলো? আজ দুপুরের খাবারটা না হয় খেয়ে যাও। মামুন বলল, আরে আজ থেকে যা, দুপুরে খেয়ে যাবি। আমি বললাম, না রে, মা অনেক কান্না করছে, আজ না আন্টি, আরেকদিন এসে খেয়ে যাব। আঙ্কেল বলল, তারপরও আরেকদিন কেন, আজকে খেয়ে যাও। আমি বললাম, আরে না আঙ্কেল, আম্মুকে অনেকদিন হয় দেখি না, আজ না, চল মামুন, আমাকে দিয়ে আয়। তারপর তাদের অনেক কষ্টে বুঝিয়ে মামুনকে নিয়ে আমাদের বাসার সামনে চলে আসলাম। আমি বললাম, দোস্ত, বাসায় চল। মামুন বলল, না রে, আরেকদিন, এমনিতেই কলেজে অনেকদিন যায় না, আজ একটু ঘুরে আসি। এই বলে মামুন চলে গেল, আমাকে কথা বলার সময় দেয়নি। তারপর আমি আমার বাসার সামনে এসে কলিং বেল দিতেই আপু দরজা খুলে দিল। আপু বলল, কি আপনি এখানে কি চান?
আমি বললাম আমি কে মানে? ছোট্ট মজা করিস না, অনেক ক্লান্ত লাগছে। আপু বলল, এই বিয়াদব, আপনি কে? হঠাৎ জানা নেই বলা নেই অন্যজনের বাসায় ঢুকছেন কেন? আম্মু বলল, কি রে, ওখানে কে এসেছে, এত চিৎকার কেন করছিস? এই বলে মা দরজার সামনে আসতেই আমাকে জড়িয়ে ধরে কান্না করে দিল। আম্মু বলল, বাবা তুই আইছিস, তোকে ছাড়া আমার একদম ভালো লাগছিল না এতদিন, তোকে আর কোথাও যেতে দিব না, তোর পড়ালেখা করা লাগবে না, আমি তোকে আমার কাছে রেখে দিব। আমি বললাম, আরে মা তোমার এই অবস্থা কেন? আর কান্না করো না তো, তোমার কান্না আমি সহ্য করতে পারি না। আম্মু বলল, তাহলে আমাকে ছেড়ে চলে গেলি কেন? আমি বললাম, আমি এমনি ঘুরতে গিয়েছিলাম আর তোমাকে মিথ্যা বলার জন্য সরি। আম্মু বলল, তাহলে আর যাবি না? আমি বললাম, না আর যাব না তোমাকে ছেড়ে। আম্মু বলল, সত্যি তুই আমাকে ছেড়ে যাবি না? আর এই বলে আমার কপালে একটা চুমু দিল। আমি বললাম, যাব না, এখন আমি অনেক ক্লান্ত, একটু রুমে গিয়ে রেস্ট নি, কেমন, পরে তোমার সাথে গল্প করব। আম্মু বলল, আচ্ছা যাম। আপু বলল, ছেলের জন্য কত দরদ, কই আমি নানুর বাসা থেকে আসলে এইরকম করো না, তুমি তোমার ছেলেকেই শুধু ভালোবাসো, আমাকে না। আম্মু বলল, ধুর বোকা, আমি তোদের দুজনকেই ভালোবাসি বুঝলি। আপু বলল, জানি আমি কতটা ভালোবাসো। এই বলে চলে গেল আপু। আমি আমার রুমে এসে ফ্রেশ হয়ে ঘুমিয়ে গেলাম, কারণ কাল রাতে গাড়িতে তেমন ঘুম হয়নি। দুপুরবেলায় আম্মু খাবার খেতে ডাকলে আমি নিচে গেলাম। নিচে যেতে আব্বুকে দেখে আবার চলে আসতে লাগলাম। আম্মু বলল, কিরে শুভ, চলে যাচ্ছিস কেন? আমি বললাম, মা আমি পরে খাবনি, তাছাড়া একজন ইফতেজার কখনো একসাথে বসে খাবার খেতে পারে না। এইদিকে আব্বু মন খারাপ করে নিয়েছে, কারণ আব্বু বুঝতে পারছে আমি কথাটা কেন বলছি। আম্মু বলল, তুই ঠিক বলেছিস, চল তোর রুমে চল, আজ থেকে আমরা ওখানে খাবো। এই বলে আম্মু খাবার টেবিল থেকে উঠে আমার কাছে আসতে লাগলো। তখন বাবা বলল, দাঁড়াও শুভ, আমার অনেক ভুল হয়ে গেছে, তুই আমাকে ক্ষমা করে দে, আমি অনেক বড় ভুল করে ফেলেছি, প্লিজ তুই এমন করিস না। আমি বললাম, আরে বাবা এটা কি করছো, আমার কাছে ক্ষমা চেয়ে আমাকে গুনার ভাগিদার করছো। আসলে এখানে যেই হবে সেই তোমার মতো করবে, কারণ কোনো বাবা চায় না যে তার ছেলে খারাপ হোক। এই বলে আমি আমার বাবার পায়ে পড়ে গেলাম। বাবা আমাকে ক্ষমা করে দাও, আমার জন্য তোমাকে অনেক কষ্ট পেতে হয়েছে, বাবা আমাকে ক্ষমা করে দাও প্লিজ। বাবা বলল, আরে বাবা কি করছিস, ছাড় আমাকে, আমি কোনো কষ্ট পাইনি, আর ভুল তো আমার। আমি বললাম, না তুমি আমাকে ক্ষমা করো, যেইভাবেই হোক ভুল আমার, তা না হলে আমি তোমার পা ছাড়বো না। বাবা বলল, আচ্ছা ক্ষমা করে দিলাম, এখন খাবার খেতে আই। আমি বললাম, বাবা বলল, পাগল একটা। তারপর আমি আপুর কাছে গেলাম, আপু তুই আমাকে ক্ষমা করে দে। আপু বলল, কে তুমি, কে তোমার আপু? আমি কারো আপু না। আমি বললাম, তুই আমার আপু। আপু বলল, আমি যদি কারো আপু হতাম তাহলে সে বাড়ি ছেড়ে চলে যাবে আর আমাকে বলতো, কল করে আমার খোঁজ নিত, কিন্তু এমনটা করেনি, তাই আমি কারো আপু না। আমি বললাম, আরে আমার কিউট রাগী গুলুমুলু সুইট দজ্জাল আপু, আমি তোমার সাথে কথা বলতে চেয়েছি, কিন্তু তুমি তো বলনি আমার সাথে কথা, এখানে আমার কি দোষ? আপু বলল, ওই তুই আমাকে দজ্জাল কেন বললি? এই বলে আমার কান ধরে মসদ দিল আপু। আমি বললাম, ছাড় আপু লাগছে। আপু বলল, আগে বল আমি দজ্জাল, সরি বল সরি, না হলে ছাড়বো না। আমি বললাম, তুমি দজ্জাল হবে কেন, তুমি অনেক ভালো, এখন ছাড়ো আপু। এটা বলে ছেড়ে দিল, এইবারের মতো ছেড়ে দিলাম। তারপর সবাই মিলে মজা করে দুপুরের খাবার খেলাম। অনেকদিন পরে এইভাবে একসাথে বসে খাবার খেলাম। এখানে আপনাদের একটা কথা বলি, মা বাবা যতই ভুল করুক না কেন, মা বাবা কিন্তু সন্তানের ভালোর জন্যই ভুল করে। আর এখানে আমাকে মারা, অবহেলা বা ইফতেজার বলা এটা স্বাভাবিক, কারণ এটা যে কোনো বাবা মেনে নিতে পারবে না, তার ছেলে একটা খারাপ, তাই হয়তো বাবা আমাকে অবহেলা করছে যাতে আমি ঠিক হতে পারি এই ভেবে। আর এখানে আমি ক্ষমা এই জন্য চেয়েছি কারণ আমার জন্য বাবা অনেক কষ্ট পেয়েছে, এখানে আমার ভুল তাই আমি ক্ষমা চাইছি। এইদিকে মনি, কি রে জেরিন, কাল থেকে দেখছি তুই কেমন মনমরা হয়ে আছিস, কি হয়েছে তোর? জেরিন বলল, কিছু না, এমনি ভালো লাগছে না তাই। মনি বলল, বুঝছি, শুভ চলে গিয়েছে তাই মন খারাপ, তাই তো? জেরিন বলল, আরে তেমন কিছু না, এমনি। মনি বলল, আচ্ছা শুভ কি কিছু বলছে নাকি, সত্যি করে বলবি আমাকে? জেরিন বলল, না তো কিছুই বলেনি। মনি বলল, তুই যদি সত্যি না বলিস তাহলে আমি কিন্তু বের করব, আর যদি তোর কথা মিথ্যা হয় তাহলে আমি তোর সাথে আর কথা বলবো না, এটা তুই জানিস আমার রাগ সম্পর্কে। জেরিন বলল, প্লিজ এগুলো না বললে হয় না? মনি বলল, না বলতেই হবে, বল কিন্তু। জেরিন বলল, আচ্ছা শোন। তারপর কালকের ঘটনা সব বলে দিল। মনি বলল, দেখ আমি তোর অবস্থা বুঝতে পারছি, কিন্তু তুই ভুল করেছিস, ছেলেটাকে আরেকটু পরে বললে ভালো হতো, ছেলেটা মাত্র ডিপ্রেশন থেকে আস্তে আস্তে বেরোচ্ছে, তার মধ্যে তুই এইসব বলা একদম ঠিক হয়নি। জেরিন বলল, কিন্তু ও কাল চলে যাবে, তাই আমি বলে দিয়েছি, কারণ ওকে আমি হারাতে পারবো না। এইভাবে তাদের মধ্যে অনেক কথা হতে লাগলো। আমি খাবার খেয়ে রুমে এসে আবার ঘুমিয়ে গেলাম। বিকালে ঘুম ভাঙতে দেখলাম আপু আমার রুমে এসে কি যেন খুঁজতেছে। আমি বললাম, এই চুন্নি, আমার রুমে এসে কি খুঁজতেছিস? আপু বলল, কই কিছু না তো, এমনিতেই তো রুমটা দেখতে আসলাম।
আমি বললাম কি ব্যাপার, এমনিতে তো রুম গুছিয়ে দিতে বললে সহজে গুছিয়ে দিস না, তাহলে এই আসল কথা বলতো আপু। এইবার আপু আমার কাছে এসে হাত পা টিপতে টিপতে বলল, ভাই ও ভাই, তুই আমার লক্ষ্মী ভাই, আমার জন্য কক্সবাজার থেকে কি এনেছিস বল না। আমি বললাম, ও এই ব্যাপার, আমি তোর জন্য কেন কিছু আনবো। আপু বলল, কেন আনবি মানে, আমি তোর বোন তাই। আমি বললাম, তাই বলে আনতে হবে নাকি, আমি কিছু আনিনি, তুই যা তো এখান থেকে। এটা বলতেই আপু আমার সুন্দর চুলগুলো টান দিয়ে বলতে লাগলো, হারামি, আমি তোর পা টিপছি, এটা আমার লস হয়েছে, এই তোর পা টিপার জন্য আমাকে টাকা দে। আমি বললাম, ছাড় লাগছে, আমি কি বলছি তোকে আমার পা টিপতে, তুই টিপছিস কেন, এখন যা তো এখান থেকে, ভালো লাগছে না। আপু আমার মাথায় একটা থাপ্পড় দিয়ে বলল, ধ্যাত, শুধু শুধু এখানে আসছি, সময়টা লস, এই বলে চলে গেল। আমি বললাম, পেতনি, তোর গায়ে এত শক্তি আসে কোথা থেকে, কি থাপ্পড়টাই না দিলি। তারপর ফ্রেশ হয়ে নিচে গিয়ে নাস্তা করতে লাগলাম। নাস্তা করে একটু রুমে এসে ছাদে গেলাম, দেখি আপু আকাশের দিকে মুখ করে কি যেন ভাবছে। আমি বললাম, এই আপু কি করছিস। আপু বলল, আমি কারো আপু না, তুই এখানে আসলি কেন। আমি বললাম, না এমনিতেই আসলাম, কারোর জন্য এই চকলেটগুলো আনছিলাম, কিন্তু সে না নিলে কি আর করার, নিয়ে যাই, কাউকে দিয়ে দিমনি। আমার এই কথাটা শুনে আপু তাড়াতাড়ি আমার দিকে ঘুরে, কই দেখি, তাড়াতাড়ি দে, এই বলে ছো মেরে আমার হাত থেকে চকলেটগুলো নিয়ে নিল। আমি বললাম, এই এটা কি হলো, পুরো বক্স কেন নিয়ে নিলি, সেখান থেকে আমিও খাবো। আপু বলল, এই যে আপনি কে, আমি তো আপনাকে চিনি না, দেখছেন নি, চকলেট না দেওয়ার জন্য সে আমাকে চিনতে পারছে না, কি হারামি রে বাবা। আমি বললাম, এই আপু আমাকে একটা দে না। আপু বলল, এই যা যা, দূরে যা, আমার চকলেটের উপর চোখ দিবি না। এই বলে আপু দৌড়ে রুমে চলে গেল, আর আমি আপুর কাণ্ড দেখে হাসতে লাগলাম, পাগলি একটা। এইভাবে আম্মু আপুর সাথে হাসি মজা গল্প ঝগড়া করে আজকের দিনটা কেটে গেল। সকালবেলায় আম্মুর ডাকাডাকিতে ঘুম থেকে উঠলাম, ফিরে ফিরে নাস্তা করতে লাগলাম। আব্বু বলল, কি ব্যাপার, তোমাকে ঘুম থেকে উঠানোর জন্য যুদ্ধ করতে হয় কেন। আমি বললাম, কি করব বাবা, একটা সমস্যা, রাতে ঘুম হয় না, আর দিনে ঘুম ভাঙতে চায় না। আপু বলল, এটা সমাধান আমার কাছে আছে। আম্মু বলল, কি, তাড়াতাড়ি বল। আপু বলল, কি আর, তোমার ছেলেকে বিয়ে করিয়ে দাও, তাহলে সব ঠিক হয়ে যাবে। আম্মু বলল, ঠিক আপিন, এতদিনে একটা কাজের কথা বলছিস। আমি বললাম, আমার মতো পিচ্চি পোলারে এত তাড়াতাড়ি কুরবানি দিতে চাও তোমরা। এই যে তোমার মেয়ে, সে তো দিন দিন বুড়ি হয়ে যাচ্ছে, তাকে বিয়ে দিতেছ না কেন, খালি সবাই আমার পিছনে পড়ে। আপু বলল, ওই আমার একদম বুড়ি বলবি না, বেশি কথা বললে বুড়ি মেয়েকে বিয়ে করিয়ে দিমু। আমি বললাম, তোরে বুড়া বেটার সাথে বিয়ে দিমু। বাবা বলল, তোরা কি শুরু করলি, চুপচাপ খাবার খা। এরপর বাবার ধমক খেয়ে আমরা খাবার খেতে লাগলাম। তখন আম্মু বলল, ও আচ্ছা, ভালো কথা, তোদেরকে তো বলতে ভুলে গেছি, আজ আফরিনকে দেখতে আসবে আমার বান্ধবী ও তার ছেলে, আজ বিকালে। ছেলে বিদেশ থেকে পড়ালেখা করে আসলো, সামনে বাবার অফিস সামলাবে। বাবা বলল, ও কি বলো, তাহলে তো ভালো হয়। আমি আপুর দিকে তাকিয়ে দেখি আপু লজ্জা পাচ্ছে। আমি বললাম, আম্মু, ডাইনিরাও লজ্জা পাই, তা আজ দেখলাম। এটা বলতে আপু আমার দিকে রাগীভাবে তাকিয়ে আছে, যেন কাছে পেলে খেয়ে ফেলবে। তারপর খাবার খেয়ে রেডি হয়ে কলেজে গিয়ে দেখি মামুন এখনো আসেনি, আর কিছুক্ষণ পর ক্লাস শুরু হবে, শালা এখনো আসেনি, কেমনটা লাগে। আমি বললাম, ওই কুত্তা, তোর আসতে কতক্ষণ লাগবে। মামুন বলল, মামা আর 5 মিনিট, তুই আম গাছতলে বস। আমি বললাম, আয় তাড়াতাড়ি, এই বলে কল কেটে দিলাম। তারপর আমি গাছতলে বসে ফোন টিপতে লাগলাম। হঠাৎ মেয়ে কণ্ঠে কেউ একজন বলে উঠল, কেমন আছো। আমার আওয়াজটা চেনা চেনা লাগছে, তাই সামনের দিকে তাকাতেই আমার মাথাটা পুরো গরম হয়ে গেল। এই মেয়ের থেকে যত দূরে থাকতে চাই, এই মেয়ে ততই আমার কাছে আসে। আরে কে মেয়েটি, বুঝতেছেন না তো, বসেন, বলতাছি। সে হলো নীলা। আমি বললাম, ভালো আছি, আপনি এখানে। নীলা বলল, কেন আসতে পারি না। আচ্ছা, এতদিন কোথায় ছিলে। আমি বললাম, কোথায় ছিলাম সেটা আপনাকে বলতে বাধ্য নয়, আর আপনি আসতে পারেন। আচ্ছা, আপনি যে এখানে আসছেন, আমি যদি আপনাকে টিস করি, মানে আমি তো একজন নিপটেজার, তাই বললাম। নীলা বলল, তুমি সেই কথাগুলো এখনো মনে রাখছো। আমি একটু হেসে বললাম, এই কথাগুলো ভুলে যাওয়ার নয়, এগুলো মনে রাখবো না তো কি রাখবো, ক্ষত সেরে গেলেও ক্ষত দেওয়ার মানুষটিকে ভোলা যায় না। নীলা বলল, আচ্ছা, ওই দিনের জন্য সরি, আমাকে ক্ষমা করে দাও। আমি বললাম, আরে কি বলছেন আপনি, এখানে আপনার কোনো ভুল নেই, আপনি ঠিক কাজ করেছেন। আর যদি আপনি বুঝতে চান আপনি ভুল করেছেন, তাহলে আপনি আমার হারানোর দিনগুলো ফিরিয়ে দিন। কি দিতে পারবেন, সেই হারানোর সম্মানটুকু আমাকে ফিরিয়ে দিন, কি দিতে পারবেন। না, কখনোই পারবেন না সেই দিনের সেই সম্মান ফিরিয়ে দিতে, তাই কখনো ক্ষমা চাইতেও আসবেন না। জানেন, কাজ ফাটলের চেয়ে ভেঙে গেলে ভালো হয়, কারণ ফাটল না বাঁচতে দেয় না মরতে দেয়। নীলা আমার কথাগুলো শুনে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। আমি পিছনে তাকিয়ে দেখি মামুন আসতেছে, তাই আমি সেখান থেকে চলে আসলাম। মামুন বলল, কি রে, ওই মেয়ের সাথে কিসের কথা বললি। আমি বললাম, আর বলিস না, জুতা মেরে গরু দান করতে আইছে। মামুন বলল, মানে। আমি বললাম, আরে আগের ঘটনার জন্য ক্ষমা চাইতে আইছে। মামুন বলল, তো তুই ক্ষমা করে দিছস।
আমি বললাম, তোরে কি আমার পাগল মনে হয়? এত কিছুর পর ওকে আমি ক্ষমা করব কি করে? আমি কইছি ক্ষমা চাইতে হলে আগে অতীত ফিরিয়ে দিতে হবে, সম্মান ফিরিয়ে দিতে হবে। তারপর আর কি মাথা নিচু করেছিল আর আমি তোর কাছে চলে আইছি। মামুন বলল, একদম ঠিক করছোস, ওই মেয়ের সাথে আর যেন তোকে কথা বলতে না দেখি, তাহলে আমার থেকে খারাপ কেউ হবে না। জানিস, জীবনে অর্ধেক দুঃখ আসে ভুল মানুষের কাছ থেকে প্রত্যাশা করে, আর অর্ধেক দুঃখ আসে ভুল প্রত্যাশা থেকে। একসময় যাদের আমরা আমাদের সহানুভূতিশীল মনে করতাম, তারাই আজ আমাদের কষ্টের কারণ হয়ে দাঁড়িয়েছে। মামুন বলল, রে তুই ঠিক বলেছিস, সমস্যাটা এই নয় যে ভাগ্য তোকে ঠকালো, তুই হেতির প্রতি বিশ্বাস রেখেছিলি, ভাগ্যে নয়। আমি বললাম, আরে বাদ দে তো, চল ক্লাসে চল। এই বলে ক্লাসে চলে আসলাম দুইজনে। এইদিকে নীলা আমার কথায় মন খারাপ করে বাসায় চলে আসে আর ভাবতে লাগলো, আসলেই তো আমি ছেলেটাকে অনেক কষ্ট দিয়েছি, সামান্য প্রতিশোধ নিতে তার মান সম্মানের কথাও একবারও ভাবিনি। এইদিকে নীলা এইসব ভাবতেছে আর ওইদিকে নিয়াল নীলাকে একের পর এক কল দিয়ে যাচ্ছে। তখন নীলা ফোন ধরে বলতে লাগলো, কি হয়েছে, ফোন কেটে দিচ্ছি যে বুঝতে পারছো না? নেহাল বলল, বাট কি হয়েছে তোমার? আর কলেজ থেকে এইভাবে চলে গেলে কেন? বলেও তো গেলে না, ডাকছিলাম সাড়া দেওনি কেন, কি হয়েছে? নীলা বলল, ভালো লাগছে না, তাই ডিস্টার্ব করিও না তো, ফোন রাখো। এই বলে নীলা ফোন কেটে দিল। নেহাল বলল, কি ব্যাপার? আজ দেখলাম শুভ আইছে আর নীলা মন খারাপ করে চলে গেল, আর আমার সাথে কেমন করে যেন কথা বললো, কিছু একটা হয়েছে, জানতে হবে। আমরা একে একে সব ক্লাস শেষ করে মামুনের সাথে কিছুক্ষণ আড্ডা দিয়ে বাসায় চলে আসলাম। বাসায় এসে ফিরে ফিরে বিছানায় শুতেই ফোনটা বেজে উঠলো। তাকিয়ে দেখি জেরিন। আমি বললাম, হ্যালো। জেরিন বলল, কেমন আছো? আমি বললাম, ভালো, তুমি? জেরিন বলল, ভালো কি করে থাকি বলো তো, তুমি তো আর কাছে নেই। আমি বললাম, মানে তোমাকে না বলছি এসব কথা না বলতে? জেরিন বলল, তো তুমি মানা করছো আমি শুনছি। আচ্ছা, আমরা কবে বিয়ে করছি? আমার না অপেক্ষা করতে ভালো লাগছে না। আমি বললাম, এই মেয়ে নিশ্চিত পাগল হয়ে গেছে। জেরিন বলল, শুধু তোমার জন্য। আমি বললাম, এইসব আদায়রা কথা বাদ দাও, কি বলবা বলো। জেরিন বলল, ভালোবাসি, শুধু তোমাকে ভালোবাসি। আমি একটা মুচকি হাসি দিয়ে বললাম, ধ্যাত পাগল একটা, বলেই ফোন কেটে দিলাম। জেরিন বলল, তুমি যতই আমাকে পাত্তা না দাও, এটাতে কিছু হবে না, শেষ পর্যন্ত আমার গলাতেই ঝুলতে হবে। এইদিকে জেরিনের সাথে কথা বলে ফোন রাখতে আম্মু খেতে ডাকলো। তারপর আর দেরি না করে খেতে গেলাম। খাওয়া দাওয়া শেষ করে আম্মু হাতে কিছু টাকা আর একটা লিস্ট ধরিয়ে দিয়ে বলল, যা এইগুলো বাজার করে নিয়ে আয়। আমি বললাম, কেন? আম্মু বলল, তোর আপুকে দেখতে আসবে না। আমি বললাম, ও। আম্মু বলল, তাড়াতাড়ি যা, অনেক কাজ। আর এখানে ডিমের কথা লেখা হয়নি, 20টা ডিম আর 3 কেজি ডাল আনবি। আমি বললাম, আচ্ছা, বলেই বাইরে চলে আসলাম। তারপর বাইক বের করে 1 ঘন্টার মধ্যে বাজারে আসলাম। বাবা কি জ্যাম রাস্তায়। তারপর লিস্টে দেওয়া সব বাজার করে যখনই চলে আসতে যাব, তখন ডিম আর ডালের কথা মনে পড়লো। তাই তাড়াতাড়ি দোকানে গিয়ে বললাম, মামা 3 কেজি ডিম আর 20টা ডাল দিন। এই কথা বলতে দোকানদার আমার দিকে তাকিয়ে থাকলো। আমি বললাম, উফ, তাড়াহুড়ো করে কি বলতে কি বলে ফেলেছি, মামা 3 কেজি ডাল আর 20টা ডিম দিন। তারপর সব বাজার শেষ করে বাড়িতে গিয়ে মাকে বাজার হাতে দিয়ে বললাম, এই নাও তোমার বাজার। আমি গেলাম, অনেক ক্লান্ত, তাই রুমে এসে ফ্রেশ হয়ে বিছানায় গায়ে লিয়ে দিলাম। সন্ধ্যাবেলা আম্মু ডাক দিল। আমি বললাম, কি হয়েছে, ডাকো কেন? আম্মু বলল, তোর আপুকে দেখতে আইছে, তাড়াতাড়ি নিচে আয়, আমার সাথে কাজে হাত বাড়াম। আমি বললাম, তোমার মেয়ে কই? এটা বলতে আম্মু আমার মাথায় একটা থাপ্পড় দিয়ে বলল, ওই ও তো এখন সাজুগুজু করছে, তুই তাড়াতাড়ি আয়। তারপর আর কি করব, আমি ফ্রেশ হয়ে নিচে যেতে আমার চোখগুলো ডিমের মতো বড় বড় হয়ে গেল। এই মেয়ে এখানে কেমনে? আরে কিছু বুঝতে পারছেন না তো? আচ্ছা বলছি। নিচে তাকিয়ে দেখি জেরিন। তার থেকে আরো অবাক হলাম মনি আপুর মা বাবাকে দেখে। তাহলে আপুকে দেখতে এরাই আসছে। তারপর নিচে আসতে জেরিনের চোখাচোখি হতেই জেরিন চোখ টিপ মারলো। আমি তার এই আচরণে চারপাশে তাকিয়ে দেখলাম কেউ খেয়াল করছে কিনা। না, কেউ দেখেনি। যাক বাবা, বাঁচা গেল। তারপর আঙ্কেল আন্টির কাছে সালাম দিয়ে কিছু কথা বলে জেরিনকে বললাম, আপু কেমন আছেন? জেরিন দাঁত চেপে বলতে লাগলো, ভালো আছি, তুমি? আমিও ভালো আছি। আচ্ছা আপনারা কথা বলেন, আমি একটু আসি। মনি বলল, এই মামুন চল, আমাকে ভাবির রুমটা দেখিয়ে দাও তো। মামুন বলল, চলো। এই বলে তাদের আপুর রুমটা দেখাতে নিয়ে গেল। জেরিন বলল, আচ্ছা মামুন ভাইয়া, শুভ কোথায়? মামুন বলল, শুভ রান্না করে আন্টির কাজে সাহায্য করছে। জেরিন বলল, ওমা তাই, শুভ কি রান্না করতে পারে? মামুন বলল, অনেক ভালো। জেরিন বলল, ও আচ্ছা, তাহলে প্রতিদিন খেতে পারবো। মামুন বলল, কি বললে? জেরিন বলল, কিছু না। মামুন বলল, এই তো এই রুমটা। এইদিকে আমি রান্নাঘরে গিয়ে বললাম, আম্মু, ও আম্মু, তুমি গিয়ে আব্বুর সাথে বসে আঙ্কেলদের সাথে আড্ডা দাও, আমি নাস্তা বানাচ্ছি। আম্মু বলল, তুই একা পারবি না, আমি থাকি। আমি বললাম, এই তুমি যাও তো, বলে আম্মুকে রান্নাঘর থেকে বের করে দিলাম।
আসলে আমি রান্না করতে পারি, কারণ আমি প্রায় আম্মুর সাথে রান্নার কাজে হাত বাড়াই তাই। এইদিকে মনি আর জেরিন আপুর রুমে ঢুকে দেখলো আপু সেজে বসে আছে। মনি বলল, এই ভাবি তুমি বসে আছো কেন? আপু বলল, যেতে ইচ্ছা করছে না। জেরিন বলল, আরে চলো তো। মনি বলল, আজ রাসেল ভাইয়া দেখলে তোমার উপর ক্রাশ খাবে, এই বলে দিলাম। রাসেল হচ্ছে মনি আপুর বড় ভাই। মনির কথা শুনে আপু যেন লজ্জা পেতে লাগলো। জেরিন বলল, আরে লজ্জা পেতে হবে না, চলো তো ভাবি। তারপর আপুকে ভালো করে সাজিয়ে নিচে নিয়ে আসতে লাগলো। এইদিকে মনিদের আপুর রুম দেখিয়ে মামুন চলে আসলো আমার কাছে। আমি আর কি করব, তাকে কাজে লাগিয়ে দিলাম। মামুন বলল, শালা আমি তোর মেহমান নাকি কাজের লোক? আমি বললাম, দুইটাই। আগে আমাকে বলিসনি কেন? মামুন বলল, মনি বলতে মানা করেছে। আমি বললাম, ও আচ্ছা, বেশি কথা না বলে তাড়াতাড়ি হাত চালা। মামুন বলল, ছালা, নিজে তো কাজ করছে আবার আমাকে দিয়েও করাচ্ছে। আল্লাহ এদের বউ জানো হেতের দিয়ে সারা জীবন রান্না করাই। এইদিকে আপুকে সাজিয়ে নিচে নামাতে থাকে। তখন জেরিনের চোখ গেল রাসেল ভাইয়ার দিকে। জেরিন বলল, মুনি দেখ তোর ভাই কেমন ভাবির দিকে তাকিয়ে আছে, মনে হয় জীবনে মেয়ে দেখেনি। তারপর আপুকে নিচে নামিয়ে আম্মুর পাশে বসালো। এখনো রাসেল ভাই তাকিয়ে আছে। আঙ্কেল বলল, মাশাল্লাহ, আমাদের মেয়ে পছন্দ হয়েছে। আব্বু বলল, আলহামদুলিল্লাহ, এটাই তো ভালো। আম্মু বলল, আচ্ছা ওদের একা কিছু কথা বলতে দিলে কেমন হয়? আন্টি বলল, ভালো হয়। আব্বু বলল, যাও মা, রাসেল বাবাকে নিয়ে যাও, তোমরা একা কথা বলো। এরপর আপু দুলাভাইকে নিয়ে চলে গেল। জেরিন বলল, আপু তোমরা থাকো, আমি একটু রান্নাঘর থেকে আসি, কেমন? মনি বলল, আচ্ছা যা। আর মামুনকে তো দেখতে পারছি না, যাই তাকে একটা কল দি। মামুন বলল, দোস্ত তোর ভাবি কল দিয়েছে, তাড়াতাড়ি যেতে হবে। আমি বললাম, আচ্ছা যা, তাড়াতাড়ি আসবি। মামুন বলল, এই বলে মামুন চলে গেল। দিকে আমি আমার মতো কাজ করতে লাগলাম। হঠাৎ কেউ একজন আমার কাঁধে হাত রাখলো। আমি বললাম, এই মামুন, কাঁধে হাত না দিয়ে কাজে হাত লাগা। আচ্ছা আমাকে কি কাজ করতে হবে? এইবার আমি চমকে উঠলাম। এই মামুন, তোর গলা আর বলতে পারলাম না। তুমি এখানে এখানে কেন? জেরিন বললাম, আমি এখানে কেন অবাক হলে? আমি বললাম, কে অবাক হবে? তুমি এখান থেকে যাও। জেরিন বলল, ও মাই বাবুর্চি বর, এত ভয় কেন পাচ্ছ? এটা বলতে জেরিন আমার গালে আঙ্গুল দিয়ে স্লাইড করতে লাগলো। আমি জেরিনের এইরকম করাতে ভয়ে হাত পা কাঁপতেছে। জেরিন বলল, কি গো, এটুকুতে এই অবস্থা? আচ্ছা এখন বলো, আমাকে ওইখানে আপু কেন বলছো? এই বলে আমার কলার ধরে জেরিন তার কাছে টেনে নিল। এখন জেরিনের গরম নিঃশ্বাস আমার গায়ে পড়তে আমার পুরো শরীরে এক ঝড় বইতে লাগলো। এক অজানা স্থিরতা কাজ করছে। আমি জেরিনের চোখের দিকে তাকিয়ে আছি, আর জেরিন আমার চোখের দিকে। আমার যেন চোখ দুটো জেরিনের মায়াবী টানা টানা চোখের দিকে আটকে আছে। আমি এক ধ্যানে তাকিয়ে আছি। আমার মনে হচ্ছে আমি এই মায়াবী চোখ আর কোথাও দেখিনি। এত মায়াবী চোখ কারো হতে পারে? তখনই সরি মনে হয় ডিস্টার্ব করলাম। কারো কথার আওয়াজ শুনে আমার ধ্যান ভাঙতে আমি আবার কাজে মনোযোগ দিলাম। এইদিকে জেরিন লজ্জা পেয়ে চুপচাপ চলে গেল, আর মনে মনে বলতে লাগলো, শালা আর আসবার টাইম পেল না। মামুন বলল, তাইলে মামা তলে তলে এটা চলতেছে, আর আমরা বললেই হরতাল। আমি বললাম, কি বলতে চাস? মামুন বলল, থাক বলতে হবে না, এখন বল নাস্তা বানানো কতটুকু হয়েছে? আমি বললাম, এই তো সব শেষ, তুই এখন আমাকে রেডি করে দিবি আর আমি নিয়ে যাব। মামুন বলল, আচ্ছা আমি দিচ্ছি। এরপর আমরা দুইজন মিলে সব রেডি করে ডাইনিং টেবিলে নিয়ে গেলাম, আর সবকিছু তাদের সাফ করে একপাশে দাঁড়িয়ে রইলাম। তখন জেরিনের মা বলে উঠল, বাহ বাহ, সবখানে দেখি মেয়েরা নাস্তা বানায়, আর এখানে দেখছি ছেলে। বিয়াই, আপনার ছেলে তো অনেক লক্ষ্মী, যে আপনার ছেলের বউ হবে সে অনেক লাকি হবে। তখন জেরিন বলে উঠল, বউ আর কেউ হওয়া লাগবে না, তোমার মেয়েকে দিয়ে দাও। এটা বলেই জেরিন জিব্বাতে কামড় দিল। ইস, কি বলে দিলাম আবেগের ঠেলাই। আমি তো এই মেয়ের কথা শুনে চোখ বড় বড় করে সবার দিকে তাকালাম। তখন জেরিন শুকনো একটা হাসি দিয়ে বলল, কি হলো, সবাই এইভাবে তাকিয়ে আছো কেন? আরে আমি তো মজা করলাম। বাঁচা গেল, এই নিয়ে আমার মান সম্মান খেয়ে ছাড়বে মনে হয়, এখান থেকে কেটে পড়া ভালো। এই বলে সেখান থেকে চলে আসলাম। এইদিকে তারা নাস্তা করে উঠতে উঠতে বললাম, আঙ্কেল বলল, আচ্ছা বিয়াই, তাহলে সামনের সপ্তাহে শুভ কাজটা সেরে ফেলবো, কেমন? আব্বু বলল, সেটা আর বলতে, এটা আপনারা আগে বলছেন, এখন আবার বলার কি আছে? আঙ্কেল বলল, তাই এমনি বললাম। আচ্ছা আজ তাহলে আসি আমরা, কেমন? আম্মু বলল, সে কি রাতের খাবার খেয়ে যাবেন? আন্টি বলল, বান্ধবী না রে, আরেকদিন, আজ না, ভাইদের ওখানে অনেক আয়োজন আছে। এরপর আম্মু আব্বুর অনেক জোরাজোরি করছে, বাট তারা থাকলো না। এইদিকে যাওয়ার সময় হারামজাদি আবার চোখ টিপ মেরে গেল। আমার মনে হয় এই মেয়ের ঝামেলায় আর শান্তি মতো বাঁচতে পারবো না। এইদিকে সেই সকাল থেকে নেহাল নীলার ফোনে ফোন দিয়েই যাচ্ছে, কিন্তু ফোন বন্ধ দেখাচ্ছে। নেহাল বলল, হঠাৎ কি হলো নীলার? সে তো এমন করে না, তার মানে না, এটা হতে পারে না। আচ্ছা আবার কল দিয়ে দেখি। নেহাল এইবার নীলার ফোনে ফোন দিতে নীলা ফোন ধরল। নেহাল বলল, এই তোমার কি হয়েছে বলো তো?
সেই সকালে বলছো ভালো লাগছে না, তাই কল কেটে দিলাম। তারপর থেকে কল করতেই আসি, কিন্তু মোবাইল বন্ধ। আসলে তুমি কি চাইছো? নীলা বলল, আমার ভালো লাগছিল না, তাই ফোন বন্ধ করে ঘুমিয়ে গেছি, মাত্র উঠলাম। নেহাল একটা হাসি দিয়ে বলল, মিথ্যা কেন বলছো? সেই সকাল 10টা থেকে ঘুম গেলে, আর এখন রাত 8টা বাজে। মিথ্যা বলার জায়গা পাবো না আমার সাথে, তাই না? নীলা বলল, আজব, আমি কেন মিথ্যা বলবো? আমার ভালো লাগছিল না, তাই ঘুমের ওষুধ খেয়ে ঘুমিয়ে গিয়েছিলাম। নেহাল বলল, ও সরি। আচ্ছা বাবু, চলো কাল আমরা কোথাও ঘুরতে যাই। নীলা বলল, না, আমার শরীর খারাপ, তাই বলছি কাল না, অন্য একদিন। নেহাল বলল, তুমি সব সময় এমন করো, আজ না অন্য একদিন। এইভাবে আর কতদিন? আমি তো আর সহ্য করতে পারছি না। নীলা বলল, তুমি কি সহ্য করতে পারছো না? আমি তো কিছুই বুঝলাম না। নেহাল বলল, তেমন কিছু না, মানে তোমার সাথে কখনো ঘোরা হয়নি, তাই বলছি। আচ্ছা, তোমার যখন ভালো লাগছে না তাহলে বাই। নীলা বলল, ও আচ্ছা বাই। এইদিকে রাতের খাবার খেয়ে এখন বিছানাতে শুয়ে আছি। সেই কখন থেকে ঘুমানোর ট্রাই করছি, কিন্তু ঘুম আসছে না। চোখ বন্ধ করতে রান্নাঘরের দৃশ্যটা আমার চোখের উপর ভাসতেছে। এই মেয়ে মনে হয় আমাকে শান্তি মতো ঘুমাতেও দিবে না। যখনই চোখ বন্ধ করতে যাব, তখনই বারবার একই ঘটনা সামনে আসতেছে। কাজল কালো টানা টানা চোখ, মায়াভরা মুখ, বারবার আমার ঘুমের ব্যাঘাত ঘটাচ্ছে। চোখে আছে কাজল, কানে আছে দুল, ঠোঁটে যেন রক্তে রাঙা ফুল, চোখ একটু ছোট, মুখে মিষ্টি হাসি। এমন একজন মেয়েকে সত্যি আমি ভালোবাসতে চেয়েছি। না, আমি এটা কি ভাবছি? একজনের মায়াতে পড়ে আমি অনেক কষ্ট করছি, আর কারোর মায়াতে পড়তে চাই না। পড়তে চাই না কারোর ভালোবাসায়, হতে চাই না কারোর অবহেলার পাত্র। কোনো মতে তার কথা মাথা থেকে ঝেড়ে ফেলে দিয়ে আমি ঘুমিয়ে গেলাম। এইদিকে সকালবেলায় নীলার ভালো লাগছে না, তাই সে নিজেই একা একা ঘুরতে গেল নদীর ধারে। সেখানে গিয়ে একটা গাছতলে বসে থাকলো কিছুক্ষণ। যাওয়ার পর হঠাৎ নীলা নেহালকে দেখতে পেলাম, তাই ভাবলো ছেলেটা বলেছে আজ ঘুরবে, কিন্তু আমি মানা করেছি। যাই, এখন সারপ্রাইজ দিয়ে আজ পুরো দিন নেহালের সাথে ঘুরবো, আর মনটা ভালো হয়ে যাবে। এগুলো ভেবে নীলা নেহালের কাছে যেতে লাগলো। নীলা নেহালের কাছে কিছুটা যেতেই হঠাৎ থমকে গেল, কারণ নীলা দেখলো একটা মেয়ে দৌড়ে এসে নেহালকে পেছন থেকে জড়িয়ে ধরছে, এবং তাদের কথাগুলো শুনে নীলার চোখ দিয়ে পানি পড়ছে। তাদের কথাগুলো এমন ছিল, মেয়েটি বলছে, ও মাই জান, কলিজা, তোমার সাথে অনেকদিন পর দেখা। নেহাল বলল, কি করব জান, এখন অনেক ব্যস্ত, কাজে বিজি থাকি তো, তাই আর কি, সরি। মেয়েটি বলল, আরে সমস্যা নেই, প্রতিদিন তো ফোনে কথা হয় আমাদের। নেহাল বলল, আচ্ছা চলো, আজ অনেক মজা করব, অনেক জায়গায় ঘুরবো জান। মেয়েটি বলল, অনেক মজা হবে জান। নীলা তাদের এই কথাগুলো শুনে তার চোখে জল আর আটকে রাখতে পারছে না। তারপর নীলা তাদের সামনে গিয়ে নেহালের গালে ঠাস ঠাস করে থাপ্পড় দিল। মেয়েটি বলল, এই মেয়ে, তোমার তো সাহস কম না, আমার বিএফকে থাপ্পড় মারা? কে তুমি? নীলা বলল, সেটা আপনার বিএফকে জিজ্ঞেস করো, শালা লুচ্চা জানোয়ার, এইরকম আর কয়জন মেয়ের জীবন নিয়ে খেলা করছিস? নেহাল বলল, আসলে নীলা, তুমি যেটা বুঝতেছো সেটা না। নীলা বলল, চুপ, যা বুঝার আমি পেছন থেকে সব কথা শুনেছি, বুঝছি, তুই আর আমার সাথে কোনো যোগাযোগ রাখবি না বলে দিলাম। এই বলে নীলা কান্না করতে করতে চলে গেল। এইদিকে আমি আর মামুন কলেজে আমাদের আড্ডার জায়গাতে বসে আছি। তখন কোথা থেকে জেরিন এসে আমার পাশে বসে বলে উঠলো, কি মিস্টার, কেমন আছো? আমি বললাম, এই তুমি এখানে কেন, আর হঠাৎ আমার পাশে বসলে কেন? ওঠো, তাড়াতাড়ি ওঠো। এইবার জেরিন আমার পাশে আরো চেপে বসে বলল, বাহ, আমার কলেজ আর আমি আসবো না, এটা কি করে হয়? আর আমি তো অন্য কারোর পাশে বসছি না, আমি তো থাক কমু না, শরম করে। আমি বললাম, তোমার কলেজ মানে? জেরিন বলল, আমি এখানে ট্রান্সফার হয়ে এসেছি, তোমার কোনো সমস্যা? আমি বললাম, আজব, আমার কেন সমস্যা হবে? তুমি কোথায় আসবে, কোথায় ভর্তি হবে, এটা তোমার বিষয়। জেরিন বলল, গুড, এখন চলো একটু ঘুরে আসি। আমি বললাম, না, আমার ক্লাস আছে, আমি ঘুরতে যেতে পারবো না। জেরিন বলল, আরে চলো তো, বেশি কথা না বলে। আমি বললাম, এই মামুন চল, ক্লাসে চল, এই মেয়ের সাথে কথা বলতে পারবো না। মামুন বলল, আরে বেচারি বলছে, নিয়ে জানা। আমি বললাম, তোর ভালো লাগলে তুই যা, আমি গেলাম। এই বলে আমি চলে আসলাম ক্লাসে। জেরিন বলল, মামুন ভাইয়া, তোমার বন্ধুটা এমন কেন, একটু সুন্দরভাবে কথাও বলতে পারে না কেন? মামুন বলল, শুভ এমনই। আচ্ছা তুমি তাহলে ক্লাসে যাও, আমি ক্লাসে যাই। জেরিন বলল, আচ্ছা ভাইয়া। এইদিকে নীলা বাসায় এসে রুমের দরজা বন্ধ করে কান্না করতে লাগলো। তখনই নীলা, আরে আমি কেন কান্না করব? ধোকা তো ওই নেহালের বাচ্চা দিছে, এতে আমার কি দোষ? আমি কেন ধোকাবাজের জন্য কান্না করব? না, আমি আর কান্না করব না। এইদিকে আমরা এক এক করে সব ক্লাস শেষ করে যখন ক্লাস থেকে বের হলাম, তখন সামনে তাকিয়ে দেখি মনি আর জেরিন। এরা এখানে কেন? তখন মনি বলল, চলো মামুন, আজ ঘুরতে যাবো, আসো। আমি বললাম, আচ্ছা মামুন, তোরা তাহলে যা, বাই, কাল দেখা হবে। মনি বলল, ওমা, তুমি চলে যাবা মানে কি? তুমিও আমাদের সাথে যাবা? আমি বললাম, আমি কেন যাব? শুধু শুধু তোমাদের মধ্যে থেকে কাবাবে হাড্ডি হতে লাভ নেই। মনি বললাম, আমরা দুইজন কোথায়, জেরিনও যাবে, চলো তো এখন।
আমি বললাম তাহলে তো আমি আরো যাব না, তোমরা না হয় ঘুরে আসো। এই বলে হাঁটা ধরলাম। মনি বলল আরেক পা দিলে আমি ভাবিকে কল দিব, মানে তোমার আপুকে। আমি তখনই থেমে গেলাম। আমি বললাম তো কল দিয়ে কি বলবেন শুনি? মনি বলল আমি বলবো তুমি সিগারেট খেয়েছো। আমি একটু হেসে বললাম সেটা আপু বিশ্বাস করবে না। জেরিন বলল মনি আমি সাক্ষী দিব, তারপর দেখবা কি করে ভাবি। এদের এই সব কথা শুনে আমি ভয় পেয়ে গেলাম, কারণ আমি আপুর সাথে যত দুষ্টামি করি না কেন, আমার কোনো ভুল হলে আপু আমাকে ছাড়ে না। অনেক ছোট থাকতে একবার আমি একটা কাগজকে সিগারেট বানিয়ে খেতে লাগলাম, তখন আপু আমাকে দেখে ফেলছে, তারপর আর কি অনেক মারছে। মনি বলল এখন যাবে কি না বলো, হ্যাঁ বা না। আমি ইচ্ছা না থাকা সত্ত্বেও বললাম এরপর মামুন 2টা রিক্সা ডাকলো। তারপর আমি মামুনকে আমার সাথে টেনে বসালাম। তখন মনি আর জেরিনকে দেখলাম তারা রিক্সায় না উঠে দাঁড়িয়ে আছে। আমি বললাম তোমরা দাঁড়িয়ে আছো কেন? মনি বলল দাঁড়িয়ে আছি মানে তুমি আমার জামাইকে তোমার রিক্সায় উঠালে কেন? আমি বললাম দেখো আজ একটু ম্যানেজ করো, তোমরা 2জন মেয়ে তাই এক রিক্সায় ওঠো। জেরিন বলল মিনি ভাবিকে কল দাও তো। আমি বললাম এই না না, এই মামুন রিক্সা থেকে নাম, এক্ষুনি নাম। কি এক ঝামেলাতে পড়লাম রে বাবা, কোন হাগলে কইছে আমারে কক্সবাজারে যাওয়ার জন্য। মনে মনে বললাম। মামুন বলল তোদের ঝামেলাতে মনে হয় আমাকে মেরে ফেলবি। এই বলে মামুন নেমে গেল, আর সাথে সাথে জেরিন আমার রিক্সায় উঠে গা ঘেঁষে বসলো। আমি বললাম এই তুমি এই রকম করছে কেন? আমি তো তোমাকে একবার বলছি আমার পক্ষে সম্ভব না। তাহলে? জেরিন বলল তাতে আমার কি, আমার পক্ষে সম্ভব। দেখো আমি তোমাকে অনেক আগে থেকেই ভালোবাসি। আমি বললাম আগে থেকে মানে? জেরিন বলল মনে আছে 1 বছর আগে মামুনের জন্মদিন হয়েছিল। আমি বললাম তো কি হয়েছে? জেরিন বলল আমি তোমাকে সেখানে দেখেছিলাম এবং সেই থেকে পছন্দ করে ফেলেছি। আর কখন যে তোমাকে ভালোবেসে ফেলেছি নিজেই বলতে পারবো না। আমি যখন তোমাকে বলবো ভেবেছি তখন জানতে পারি তোমার রিলেশন আছে এবং তুমি নাকি সেই মেয়েকে অনেক ভালোবাসো, তাই আর বলিনি। তুমি বিশ্বাস করো শুভ, আমি তোমাকে অনেক অনেক ভালোবাসি। তোমাকে ছাড়া আমি অপরিপূর্ণ, তুমি এলেই আমি পরিপূর্ণ। আমি 1000 বছর ধরে তোমারই অন্তরের প্রেমের শিকা হয়ে জ্বলতে চাই। শুধু একটি কথা মনে রেখো, এই জীবনে তুমি ছাড়া আর কেউ নাই। হারিয়ে যেতে ইচ্ছা করে অনেক দূরে, যেখানে রয়েছে তোমার ভালোবাসার সুখের নীড়, আর সেই নীড় কাটিয়ে দিতে চাই শত জনম। আমি কল্পনার সাগরে ভেসে চলে যাই, যাব তোমার হৃদয় সৈকতে। তুমি দিবে না ধরা শেষ নিঃশ্বাস পর্যন্ত। পাশে থাকার নাম হচ্ছে ভালোবাসা। প্রিয়, আমাদের যেন ঝগড়া হয় কিন্তু বিচ্ছেদ নয়। এমন একটা ভরসার হাত পাওয়া অনেক ভাগ্যের ব্যাপার, আমি সেই ভাগ্যটা পেতে চাই। আমি জেরিনের কথাগুলো শুনে অবাক আর অবাক হচ্ছি, আর তার দিকে একধানে তাকিয়ে আসি। কি বলে এই মেয়ে, সব তোমার মাথার উপর দিয়ে যাচ্ছে। জেরিন বলল ওই কি হলো, তুমি আবার কোথায় হারিয়ে গেলে? ওই শুভ কোথায় হারিয়ে গেলে? এই বলে ধাক্কা দিতে আমি বললাম কই কিছু না তো, কি হয়েছে? জেরিন বলল নামো, আমরা নদীর পাড়ে চলে এসেছি। আমি জেরিনের কথা মতো নেমে ভাড়া দিয়ে মনি আর মামুনের সামনে গেলাম, তারপর একসাথে ঘুরতে লাগলাম। কেউ যদি দেখে আমাদেরকে তাহলে নিশ্চিত বলে দিবে আমরা 2জন জিপ নিয়ে ঘুরতেছি, কিন্তু আমি তো জানি আমি কি নিয়ে ঘুরতেছি। মনি বলল শুভ, জেরিন তোরা তাহলে অন্যদিকে ঘোর, আমরা এইদিকে ঘুরি। জেরিন বলল বলে আমার তার হাত দিয়ে জড়িয়ে ধরে হাঁটতে লাগলো। আমি বললাম এই কি করছো, সবাই দেখতেছে তো, হাত ছাড়ো বলছি। জেরিন বলল না আমি হাত ছাড়তে পারবো না, প্লিজ হাতটা ধরি। তুমি আমাকে তো ভালোবাসবে না, অন্তত হাতটা ধরতে দাও প্লিজ প্লিজ। জেরিন একদম ছলছল চোখে আমাকে এই কথাটা বলল, তাই আর মানা করতে পারিনি। তারপর অনেকক্ষণ ঘুরে মনি আর জেরিনকে বাসায় পৌঁছে দিয়ে আমরা আমাদের বাসায় চলে আসলাম। বিকালটা গেম খেলতে খেলতে চলে গেল। রাতে পড়তে বসে খালি জেরিনের কথাগুলো আমার কানে বাজতেছে। আচ্ছা জেরিন কি আমাকে সত্যি ভালোবাসে, নাকি এইসব আবেগ? ভয় লাগে আবার কারো মায়াতে। হারিয়ে ফেলেছি মানসিক শান্তি, কারো আলোকিত শহরে হাঁটতে চাই না, নিখোঁজ হয়ে থাকতে চাই আমি আমার শহরে। তাই তো আমি জেরিনকে ভালোবাসতে চাই না। আচ্ছা জেরিন যেমন ভাবে আমাকে ভালোবাসি বলছে, আদৌ কি তেমন ভাবে ভালোবাসে আমাকে? দূর, এইসব আমি কি ভাবছি। শুভ পড়াতে মন দে, পড়াতে মন দে। তারপর কিছুক্ষণ পড়তে আম্মু খাবার খেতে ডাকলো, তাই খেতে গেলাম। খাওয়া দাওয়া শেষ করে রুমে এসে বসতেই কে জানি ফোন করলো, তাকিয়ে দেখি জেরিন। আমি বললাম হ্যালো। জেরিন বলল আরে মেরি জান কি করতা হে? আমি বললাম তোমারই জান নাস্তা হে। জেরিন বলল ওমা তাই, আমাকে বলতাম বাসায় এসে নাচতাম 2জন একসাথে। আচ্ছা বিয়ে হলে নাচমুনি কেমন, এখন একটু কষ্ট করে নিজে নাচো। আমি বললাম বাল নাচবা, আমি কি বলেছি তোমাকে বাবুসোনা জান এগুলো বলতে, মানা করছি না? জেরিন বলল তাতে কি হয়েছে, আমি ডাকবো, 100 বার ডাকবো, জান জান জান। আমি বললাম উফ থামো, এই তোমার মাথা থেকে আমার ভালোবাসার ভূত কখন যাবে? জেরিন বলল যখন এই দেহ থেকে প্রাণ থাকবে না তখন। আমি বললাম জেরিন পাগলামি করো না, তুমি আমার থেকে ভালো কাউকে পাবে। জেরিন বলল আমার অন্য কাউকে লাগবে না, আমার তোমাকেই লাগবে। এই শোনো না। আমি বললাম কি? জেরিন বলল ভালোবাসি, অনেক ভালোবাসি। আমি বললাম ধ্যাত ভালো লাগে না। জেরিন বলল আচ্ছা খাবার খেয়েছো?
আমি বললাম তুমি। জেরিন বলল খেয়েছি। আমি বললাম ও। জেরিন বলল আচ্ছা একবার বলো না। আমি বললাম কি বলবো। জেরিন বলল ভালোবাসি। আমি বললাম দেখো এটা হয় না। জেরিন বলল আমিও জানি তুমি আমাকে পছন্দ করো, কিন্তু কি কারণে বলতেছো না সেটা জানি না। আমি বললাম এটা তোমার ভুল ধারণা, আমি তোমাকে পছন্দ করি না, তুমি আমাকে ভুলে যাও। জেরিন আমার সাথে থাকলে শুধু কষ্ট পাবে। জেরিন বলল হোক না, যত কষ্ট হোক যত বিপদ হোক, আমি চাই সকল পরিস্থিতিতে তোমার পাশে থাকতে। দিবে না আমাকে সেই সুযোগ? আমি বললাম পারবো না, সরি। এখন মনে হচ্ছে মেয়েটা কান্না করতেছে, কি করব আমি? আমি যে এই ভালোবাসায় পড়তে চাই না, আমি অসহায়। জেরিন বলল আচ্ছা ভাই ভালো থেকো, একটা কথা মনে রাখবে, তুমি আমাকে যত ইগনোর করো না কেন, যত আমার কাছ থেকে দূরে সরে যাও না কেন, আমি কিন্তু তোমার পাশে থাকবো এবং তোমার অপেক্ষায় আছি মরণ পর্যন্ত। এই বলে জেরিন ফোনটা কেটে দিল। আজ কেন জানি জেরিনের কান্না বাঁকা কষ্ট শুনে নিজের ভিতরে অদ্ভুত কিছু হচ্ছে, কিন্তু আমার মনে কি চলছে সেটা আমি নিজেও অনুভব করতে পারছি না। আসলে জেরিনকে আমার ভালো লাগে না তা না, কিন্তু ভয় লাগে সে যদি নীলার মতো আমাকে অবহেলা করে, সে যদি আমাকে ছেড়ে চলে যায়, তাই আমি তার থেকে দূরে থাকি। এগুলো ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে গেলাম নিজেও জানি না। সকালবেলায় মা চেঁচামেচিতে উঠে পড়লাম। আজ থেকে আমার অনেক কাজ, কারণ আর মাত্র 5 দিন আছে আপুর বিয়েতে। এই 5 দিন কলেজে যাবো না। তারপর ফিরে এসে রুম থেকে বের হয়ে নাস্তা করে আব্বুর কাছে গেলাম। তারপর আব্বুর থেকে কাজ বুঝে নিয়ে আমি কাজ শুরু করে দিলাম। আমার কাজ প্রতিদিন বাজার করা, বাড়ি কিভাবে সাজাবে সেটা দেখানো, তারপর মেহমানদের দেখাশোনা করা, অনেক কাজ যেটা হচ্ছে বিয়ের আগের দিন থেকে শুরু হবে। এখন আমার মূল কাজ হচ্ছে দাওয়াত দেওয়া। আমি আর আব্বু মিলে দাওয়াত দেওয়া শুরু করলাম। দাওয়াত সম্পূর্ণ করতে আর গরু কিনতে, বিয়ের শপিং করতে এবং বাড়ি সাজানোর কাজের দায়িত্ব পালন করতে, আর ছোট বড় অনেক কাজ করতে করতে কিভাবে যে 3 দিন চলে গেল নিজেও জানি না। এই 3 দিনে জেরিন আমার সবসময় খোঁজখবর নিত, খাবার খেয়েছি কিনা, ভালোভাবে চলতে, সাবধানে কাজ করতে, হ্যান ত্যান। তারপর কথা বলা শেষে বলতো ভালোবাসি। আসলে তার এরকম কেয়ারিং আমাকে মুগ্ধ করে তুলছে। 4র্থ দিন, আজ বৃহস্পতিবার, আজ গায়ে হলুদ, কাল বিয়ে। এখন বিকাল, ছাদে দাঁড়িয়ে আছি আকাশের দিকে তাকিয়ে। আর কিছু ঘন্টা মাত্র, তারপর আপু অন্যের বাড়ি। এটা ভাবতে কান্না পাচ্ছে আমার। এতদিন ঝগড়া, ভালোবাসা, খুনছুটি। আপু চলে গেলে আমি কার সাথে ঝগড়া করব? কারণ আমি আপুকে অনেক ভালোবাসি। আজ বাদে কাল আপু চলে যাবে। মনটা চাইছে আপুকে জোর করে কাছে রেখে দিই। বলতে চাইতেছে মনটা, আপু আমাকে ছেড়ে যাস না, আমি তোকে ছাড়া থাকতে পারবো না। আসলে বোন আমাদের জীবনে কত বড় একটি আশীর্বাদ, সেটা কেবল যাদের একটি বোন রয়েছে তারাই বুঝতে পারে। আমাদের উচিত আমাদের বোনকে ভালো খেয়াল রাখা, কারণ তারা আমাদের নিঃস্বার্থভাবে ভালোবাসে। যা কিছু মানুষ বুঝতে পারে, আবার কিছু মানুষ বুঝতে পারে না। এইসব ভাবতেছি, তখন কেউ আমার কাঁধে পিছন থেকে হাত দিল। তাই নিজেকে স্বাভাবিক করে চোখের পানি মুছে পিছন ঘুরে দেখি আপু। আপু বলল কিরে তুই কান্না করছিস কেন? আমি বললাম কই আমি কান্না করছি। আপু বলল দিব একটা, কেন কান্না করছিস সেটা বল। আমি বললাম না আমি কান্না করছি না। আপু বলল ও, আমি এখন তো পর হয়ে গেছি, আর মাত্র কিছু ঘন্টার অতিথি, তাই এখন থেকে পর ভাবছিস তাই না? আমি বললাম আপু তুই এমন কথা বলতে পারলি? আপু বলল বলবো না তো কি করব, তুই আমাকে বলছিস না কেন, কেন কান্না করছিস? আমি বললাম আচ্ছা সরি ভুল হয়েছে, আমি কান্না করতেছি তোমার কথা ভেবে। আপু বলল কেন, আমার আবার কি হইল? আমি বললাম তোমার কিছু হয়নি, কিন্তু পুরনো কথা ভেবে কান্না পাচ্ছে। প্রতিদিন বিকালে আমি খেলার জন্য আর তুই নাটক দেখার জন্য টিভির রিমোট নিয়ে ঝগড়া করতাম। খাবার টেবিলে তোর প্লেট থেকে ডিম চুরি করে খেতাম, পরে তুই রাগ করলে আমারটা তোকে দিয়ে দিতাম। প্রতিদিন ছোট কথা নিয়ে ঝগড়া করতাম। এখন ভাবতেছি তুই চলে গেলে আমি কার সাথে এইসব করব? আপু এখন ইচ্ছে করছে তোকে লুকিয়ে রাখতে, কিন্তু কি করব বল আপু, তোকে ছাড়া আমার বাড়িতে দিন কিভাবে কাটবে বল আপু বল। আমি কথা শেষ করতে না করতে আপু আমাকে জড়িয়ে ধরে কান্না করে দিল। আপুর সাথে সাথে আমিও কান্না করে দিলাম। তারপর আপু আমাকে ছেড়ে দিয়ে বলল আমার তো ইচ্ছে করে এখানে থেকে যেতে, তোর সাথে সারাদিন ঝগড়া খুনচুটি করতে, কিন্তু কি আর করব বল, মেয়েদের জীবন তো এমনই। ছোট থেকে বড় হওয়া বাপের বাড়িটাকে একসময় ছেড়ে পাড়ি জমাতে হয় অন্যের বাড়ি। মেয়েদের জন্য তার বাপের বাড়ি হচ্ছে বেড়ানোর জায়গা। তুই একদম চিন্তা করিস না, আমি তো একেবারের জন্য চলে যাচ্ছি না, আমি মাঝে মধ্যে বেড়াতে আসবো। আমি বললাম সত্যি? আপু বলল সত্যি। আমি বললাম তখন আসলে আমার সাথে ঝগড়া করতে হবে কিন্তু। আপু একটু হাসি দিয়ে বলল পাগল ছেলে, করবো ঝগড়া, এখন নিচে চল নাস্তা করব। আমি বললাম সত্যি আপু, তুমি না অনেক ভালো, চলো নাস্তা করব, কিন্তু তুমি আমাকে খাইয়ে দিবে। আপু বলল আচ্ছা দিবনি, এখন চল। এরপর আমরা দুই ভাই বোন নাস্তা করতে নিচে চলে আসলাম। এইদিকে নীলা ভাবতেছে শুভকে এই কয়দিন কলেজে দেখলাম না, ফোন দিচ্ছি কিন্তু ধরছে না, কি করব এখন আমি? আমার যে ওর কাছে ক্ষমা চাইতে হবে, নাহলে আমি নিজেকে অপরাধী ভাববো। এইদিকে নিহাল বসে বসে ভাবছে সবই শুভর বাচ্চার জন্য হয়েছে। শালা যেই দিন থেকে আমার কলেজে এসেছে সেই দিন থেকে নীলা কেমন যেন হয়ে গিয়েছিল।
কুত্তার বাচ্চার জন্য আমার স্বপ্নের 12টা বেজে গেল, ওকে তো আমি ছাড়বো না। ওই শালা থাকতে আমার স্বপ্ন কখনোই পূরণ করতে পারবো না। এই বলে নিহাল কাকে যেন কল দিল। হ্যালো ভাই, এতদিন পর কল। নিহাল বলল, বেশি কথা বলতে পারবো না, তোকে যেটা বলছি সেটা আগে শোন। কি সব বুঝতে পারছিস? ভাই। নিহাল বলল, কাজটা যেন তাড়াতাড়ি হয়। এই বলে কলটা কেটে দিল। এইদিকে আমি নাস্তা করে মেহমানদের আপ্যায়ন করতে লাগলাম। গায়ে হলুদে সব কাজকর্ম শেষ করে রাত 2টার দিকে নিজের রুমে গিয়ে গায়ে লিয়ে দিলাম। খেলার মামুন যদি এখানে থাকতো তাইলে আমার কাজটা অনেক সুবিধার হতো, কিন্তু কি আর করবে, বিয়ে হচ্ছে তার খালাস ছেলে, তাও আবার তাদের বাড়িতে। অনেক ক্লান্ত ছিলাম, চোখ বন্ধ করতে যে কখন ঘুমিয়ে গেলাম নিজেও বলতে পারবো না। সকালবেলায় তাড়াতাড়ি করে উঠে আবার কাজে লেগে পড়লাম। কাজ করতেছি এমন সময় আমার ফোনে কল আসলো। আমি বললাম, হ্যালো, কে বলছেন? একটা মেয়ে বলে উঠলো, আমি বলছি। আমি বললাম, আমিটাকে একটু বলবেন? তুমি আমাকে চিনতে পারছো না শুভ? আমি বললাম, আমি আপনাকে চিনতে পারছি না, দয়া করে রাখেন। এই বলে ফোন কেটে দিলাম। তোর এমনিতে কাজের জ্বালায় বাঁচি না, আর কে কোথা থেকে কল দিয়ে বলছে আমি বলতেছি। তারপর আবার কাজ করতে লাগলাম। রান্নার কাজ কেমন হচ্ছে, তারপর কোথায় মেহমানদের নাস্তা লাগাবে, কোথায় কি আছে কি লাগবে, এইসব দেখতে দেখতে মনে হয় মাথা ঘুরবে। দুপুর হতে আমার কাজ আরো বেড়ে গেল, কারণ এখন মেহমানদের খাওয়ার সময়। তাই কাজের লোকেরা ঠিকভাবে কাজ করছে কিনা তা দেখা, কোন টেবিলে কি লাগবে এটা সেটা। ভাই, আমার বাপের জন্মে এইরকম প্যারাদায়ক কাজ কখনো করিনি। কিছুক্ষণ পরে আবার বরযাত্রী চলে আসলো। তারপর আবার তাদের আপ্যায়ন থেকে শুরু করে খাওয়া দাওয়া সব ভালোভাবে করিয়ে দিলাম। এখন একটু শান্তি মতো টেবিলে বসলাম, কারণ এখন মোটামুটি সব শেষ, বাকি শুধু বিয়ে পড়ানো। কাজী আসলো, বিয়ে পড়াতে লাগলো। হঠাৎ করে আমার গায়ে ঠান্ডা বাতাস আসতে লাগলো। তাই যেই দিক থেকে বাতাস আসতেছিল সেই দিকে তাকিয়ে দেখি জেরিন একটা পাখা নিয়ে বাতাস করতে লাগলো আর বলতে লাগলো, ওরে আমার জামাইটা মনে হয় আজ কাজ করতে করতে শেষ হয়ে যাবে। দেখো এই কয়দিনে কাজ করে কি হাল হয়েছে। এই দিকে আমার নজর গেল তার উপর। কালো একটা 3 পিস পরেছে, মাথাটা হিজাব করা, চোখে কালো কাজল, মুখে কোনো আটা ময়দা নেই, ঠোঁটে কোনো লিপস্টিক নেই, তাতেই অনেক সুন্দর লাগছে। আমি তো ক্রাশ খেয়ে গেলাম। আমি একভাবে তাকিয়ে আছি তার দিকে, আমার জন্য চোখ সরতেই চাইছে না। আমার ভাবতে অবাক লাগে, এত সিম্পল সাজে মেয়েদের এত সুন্দর লাগে, তা জেরিনকে না দেখলে আমি বুঝতামই না। জেরিন একটু লজ্জা পেয়ে বলল, কি দেখো এমন করে? আমি কিছু না বুঝে বলে উঠলাম, তোমাকে দেখি। তো এভরিওয়ান, সবাই নেক্সট পার্টের জন্য অপেক্ষা করো, আর সবাই একটু বেশি বেশি লাইক আর কমেন্ট করে দিও। ধন্যবাদ।